এবং যারা ভেবেছিল যে আমাদের দেশকে পুরো পঙ্গু করে দেবে, এই সমস্ত মানুষগুলোকে হত্যার মাধ্যমে, নৃশংসভাবে হত্যার মাধ্যমে তারা কিন্তু পরাজিত হয়েছে এবং বাংলাদেশ এগিয়ে চলেছে সামনের দিকে, আরো সামনের দিকে এগিয়ে যাবে এবং বাংলাদেশের সব সেক্টর আল্লাহর রহমতে ভালো করছে এবং সামনে আরো বেশি ভালো করবে সেই প্রত্যাশা। এবং তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেককে আমাদের নিজের জায়গা থেকে আমাদের যে নিজের দায়িত্ব, সেই দায়িত্ব পালন করতে হবে। সেই দায়িত্ব যদি আমরা ঠিকঠাক পালন করতে পারি, তবে ডেফিনেটলি আমরা আরো সামনের দিকে এগিয়ে যাবো, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং আশা করব যে আমরা আমাদের সেই দায়িত্ব পালনে কোনো অবহেলা করব না। আজকে বাংলাদেশ টিম ওয়েস্ট ইন্ডিজের সাথে জয়লাভ করেছে, সেজন্য বাংলাদেশ টিমের জন্য অনেক 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 শুভেচ্ছা। এবং আহ, একটা দারুণ ম্যাচ ছিল। আমরা 3টা ওয়ানডে খেলেছি, তার মধ্যে একটা ওয়ানডেতে আনফর্চুনেটলি আমরা হেরেছি, বাট খুব ভালোভাবে আমরা মানে সেই ম্যাচে কিন্তু পারফর্ম করেছি, পারফরমেন্সের কোনো ত্রুটি ছিল না। আর আজকের ম্যাচটা তো তুলনাহীন এবং আমরা বিশাল ব্যবধানে আমরা জিতে গেছি। তো এই জন্য বাংলাদেশ টিমের প্রতি অনেক 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 শুভেচ্ছা এবং শুভকামনা সামনের T20-র জন্য। তো আমাদের বছর মোটামুটি শেষ এবং বছরের একদম শেষ মানে মাঝামাঝি সময়ে, মানে শেষ প্রান্তে, শেষ মাসের মাঝামাঝি সময়ে আমরা এখন। তো শীতও পড়ে গেছে চারিদিকে এবং এই মুহূর্তে ভূত এফএম অনেক জমজমাট হয়। ডিসেম্বর জানুয়ারি ভূত এফএম সবসময় অলওয়েজ স্পেশাল টু আওয়ার লিসেনার্স। তো সেই জন্য আমার মনে হয় যে অনেকেই আজকে অপেক্ষায় আছেন এবং আজকের কি ঘটনা থাকবে সেই ঘটনা শোনার প্রস্তুতি নিচ্ছেন। শুরুতেই আপনাদের অপেক্ষার মানে কি বলবো যে সময়টাকে দীর্ঘ না করিয়ে আগেই জানিয়ে দিই যে আমাদের এখানে আজকে উপস্থিত আছেন আমাদের একজন স্পেশাল গেস্ট, উইচ ইজ আফনান ভাই, যিনি তার দুটো ঘটনা শেয়ার করবেন। বাকি যারা গেস্ট রয়েছেন তারা যে ঘটনাগুলো শেয়ার করবেন, আজকে একটা থিম থাকতে পারে, সেটা হচ্ছে ভিলেজ স্টোরিজ। তো বাকি ঘটনাগুলোর ম্যাক্সিমামই প্রত্যন্ত গ্রামের ঘটনা এবং এই ঘটনাগুলোর মাধ্যমে একসাথে আপনি যেরকম গ্রাম বাংলা সম্পর্কে জানতে পারবেন, ঠিক একইভাবে সেইখানকার প্রচলিত যে সমস্ত কাহিনী এবং সেইখানে ঘটে যাওয়া যে সমস্ত ঘটনা, সেই ঘটনাগুলো জানতে পারবেন। গ্রামের ঘটনার প্রতি সবারই আগ্রহ থাকে অনেক বেশি এবং আহ আপনারা বলেন যে গ্রামের ঘটনা বেশি বেশি করে চাই। তো আজকে সেটার ব্যতিক্রম হবে না। এবং সেই সাথে আজকে এখন পর্যন্ত আমার জানা মতে দুটো দেশের বাইরের ঘটনা রয়েছে। সেই দেশের বাইরের ঘটনাগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করব, একটা মালয়েশিয়া এবং আরেকটা মালদ্বীপে। চিন্তা করে দেখেন যে এই দুটো জায়গাতে আমরা সাধারণত ঘোরার জন্য এবং স্পেশালি মালয়েশিয়াতে ঘোরার জন্য যাই, শপিং এর জন্য যাই আমরা, কিন্তু এই সমস্ত জায়গায় অদ্ভুত অদ্ভুত ধরনের সব ঘটনা আছে যে ঘটনাগুলো আমরা এক্সপ্লোর করতে পারি না। আমরা জাস্ট সেই শহরের সৌন্দর্য দেখি, আমরা শপিং সেন্টারের ঝলমলে পরিবেশ দেখি, শপিং করি, চলে আসি। এবং কখনো কখনো আমরা প্রাকৃতিক সৌন্দর্যে বিমোহিত হয়ে যাই। বাট এই সমস্ত জায়গায় এই প্রাকৃতিক সৌন্দর্যের আড়ালে, এই চকচকে শহরের আড়ালে আরো অনেক কাহিনী আছে, যে কাহিনীগুলো আজকের এই এপিসোডে আমরা তুলে ধরবো। তো বুঝতেই পারছেন যে একদম মানে দুই ধরনের ঘটনা দিয়ে সাজানো আজকে ভূত এফএম। প্রথম যেটা, সেটা হচ্ছে একদমই দেশের বাইরের ঘটনা এবং আরেকটি যেটা, সেটা হচ্ছে দেশের ভেতরের প্রত্যন্ত অঞ্চলের ঘটনা। জানিয়ে দিই কিভাবে আমাদের সাথে কমিউনিকেট করবেন। যারা আমাদেরকে লিখবেন তাদেরকে বলবো যে আমাদেরকে লিখুন, আমাদের আহ, ঘটনা পাঠান। আমাদের অ্যাড্রেস হচ্ছে bhfm@radio50.fm, which is bhwtfm@radio.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে এই ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনাটি। এবং আমি আরো একটা দুটো পেজের অ্যাড্রেস আপনাদেরকে বলে, www.facebook.com/radio
স্ল্যাশ এই দুটো পেজে গিয়েও আপনারা আমাদের যে পোস্ট গুলো আছে সেই পোস্ট গুলোতে লিখতে পারেন, লাইক দিতে পারেন, কমেন্ট করতে পারেন, এভরিথিং ইউ ওয়ান্ট, মানে এনিথিং ইউ ওয়ান্ট। এবং আপনি জানাতে পারেন যে কোন ঘটনা আপনার ভালো লাগছে, কোন ঘটনা ভালো লাগছে না, কোন ধরনের ঘটনা আরো বেশি নিয়ে আসা যায়। সে সমস্ত পরামর্শ আমাদের সবসময় খুব কাজে লাগে এবং সেই পরামর্শ দিয়ে আমাদেরকে আরো সামনে এগিয়ে নিয়ে যাবেন সেই প্রত্যাশা রাখি। সামনে 16 ডিসেম্বর। আজকের এই ভূত এফএমের শুরুতেই আমি শ্রদ্ধা জানাতে চাই আমাদের বাংলাদেশের অগণিত মুক্তিযোদ্ধাদের এবং 30 লক্ষ শহীদ, যাদের মাধ্যমে অর্জিত হয়েছে আমাদের এই স্বাধীনতা। এবং আমাদের যে সমস্ত মুক্তিযোদ্ধারা, আমাদের ভাই, আমাদের মা বোন, যারা যেভাবে মুক্তিযুদ্ধের সাথে সম্পৃক্ত থেকেছেন এবং আমাদের সাহায্য করেছেন, আমাদেরকে আমরা সুন্দর একটা বাংলাদেশ, স্বাধীন একটা বাংলাদেশ উপহার দিয়েছেন, তাদের প্রতি প্রাণ ঢালা মানে শ্রদ্ধা এবং মানে একদম গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি প্রতিটি শহীদ মুক্তিযোদ্ধাকে এবং গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি প্রতিটি জীবিত মুক্তিযোদ্ধাকে। এবং কোন জীবিত মুক্তিযোদ্ধা যিনি এখনো বেঁচে আছেন, তিনি যদি আজকে এই প্রোগ্রাম শুনে থাকেন, তাদেরকে সালাম জানাচ্ছি এবং আশা করছি যে মানে আপনারা যে একটা চমৎকার কাজ করেছেন, এই যে একটা চমৎকার বাংলাদেশ আমাদের উপহার দিয়েছেন, সেই বাংলাদেশে আপনারা যে স্বপ্ন, যে আকাঙ্ক্ষা নিয়ে আমাদেরকে বাংলাদেশটা উপহার দিয়েছিলেন, সেই আপনাদের আদর্শকে সামনে নিয়ে আমরা যেন এগিয়ে যেতে পারি, সেই জন্য আমাদেরকে দোয়া করবেন। এবং আমি খুবই আবেগপ্রবণ হয়ে যাই যখন শুনি যে কোনো মুক্তিযোদ্ধা প্রোগ্রাম শুনছেন সত্যি। এবং এটা মাসের ডিসেম্বর মাস, এবং আশা করছি যে ডিসেম্বর মাস নিয়ে আমরা রেডি ফুর্তির অনেক আয়োজনও আছে, মানে আপনারা ফেসবুকে থাকলেই সেটা টের পেয়ে যাবেন। তো যাই হোক, আমরা প্রথম ঘটনায় যাই। আমাদের প্রথম ঘটনা শুরু করছি এবং এটা একটি ইমেল দিয়ে বলেছিলাম যে গ্রামের ঘটনা এবং দেশের বাইরের ঘটনা থাকবে। প্রথম যে ঘটনাটি, সেই ঘটনাটি ঘটেছে মালয়েশিয়াতে। আমি পড়ে শোনাচ্ছি ঘটনাটি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি মালয়েশিয়া থেকে আমার আবার ফাহিমা লিখছি। আশা করি ভালো আছেন। প্রথম ইমেলটা পড়ার জন্য অনেক ধন্যবাদ। আর মালয়েশিয়ান ফ্রেন্ড ফাতিন নূর শফিকা বিনতে রাফিন আরো একটি ব্ল্যাক ম্যাজিকের ঘটনা শেয়ার করে, কারণ বাংলাদেশের মতো এখানেও ব্ল্যাক ম্যাজিকের প্রচলন আছে এবং অনেক বেশি। কথা না বাড়িয়ে ঘটনাটা বলি। ঘটনাটা সম্পূর্ণ সত্য, কারণ ঘটনার পর আমার মালয়েশিয়ান ফ্রেন্ড ফাতিন নূর শফিকার পুরো পরিবার সেখানে উপস্থিত ছিল। ঘটনার সূত্রপাত ফাতিন নূর শফিকার বড় ভাইয়ের খুব কাছের ফ্রেন্ড, তার নাম আলং, তাকে নিয়ে। আলং এর বসবাস কেলাস্তান কেলান্তান মালয়েশিয়ার একটা প্রদেশ। এবং আলং পরিবারের সিদ্ধান্ত নেয় যে তারা তাদের বিয়ের এবং সেই অনুযায়ী পাত্রী ও পরিবারের পক্ষ থেকে তারা ঠিক করা হয়। এবং বিয়ের ঠিক আগের রাতে যখন সবাই অনুষ্ঠান নিয়ে ব্যস্ত, ঠিক ওই সময় একটি মেয়ে বাড়িতে উপস্থিত হয়। সে আলং ও তার বাবার কাছে বলে, এই বিয়ে এখনই বন্ধ করে দাও। আমি আলংকে অনেকদিন যাবৎ ভালোবাসি এবং আলং যখন আমার বাড়ির সামনে দিয়ে স্কুলে যেত, সেই সময় থেকে ওকে না পেলে আমি বাঁচতে পারবো না। বাড়িতে উপস্থিত সবাই অবাক হয়ে যায়। আলংয়ের বাবা বলে, তুমি ওকে ভালোবাসো, আগে কেন বলনি? এখন তো আর কিছু করা সম্ভব না, কারণ কাল সকালে আলংয়ের বিয়ে। আলংয়ের বাবা আরো বলে, তুমি তোমার বাবা মাকে দিয়ে আরো আগে বিয়ের প্রস্তাব দিলে আমি অবশ্যই বিবেচনা করতাম। মেয়েটি বলে, তার বাবা মা কেউ জীবিত নেই, কিন্তু এখন তো কোনো কিছু সম্ভব না, তুমি ফিরে যাও, আমি আরেকটি মেয়ের জীবন নষ্ট করতে পারবো না। আলং নিজে ওই মেয়েকে আর এর আগে চোখে দেখেনি, তাই সে কোনো প্রতিবাদ করেনি। মেয়েটিও কাঁদতে কাঁদতে চলে যায়। পরে জানতে পারা যায় মেয়েটির নাম ইয়াতি। পরে আলাংয়ের বিয়ে যথারীতি হয়ে যায়। আলাংয়ের ওয়াইফ আয়েশা মেয়ে হিসেবে অনেক ভালো এবং অনেক ধার্মিক, 5 ওয়াক্ত নামাজ আদায় করত প্রতিদিন। এবং নিয়মিত সকালে শুরু হতো তার কোরআন পাঠের সাথে। পরিবর্তনটা আসতে শুরু করে আলংয়ের মাধ্যমে। আলং শান্ত স্বভাবের ছিল, কিন্তু দিন দিন সে রুক্ষ মেজাজের হয়ে উঠল। রাগ তার
চরম আকার ধারণ করতো সবসময়। সবচেয়ে বেশি রাগ কাজ করত আয়েশার প্রতি। সংসারে প্রায়ই অশান্তি লেগে থাকতো। পরিচিত সবাই আলমের এই পরিবর্তন দেখে অবাক হয়ে গেল, কিন্তু আয়েশা সবকিছু খুব শান্তভাবে ম্যানেজ করত। আলমের বিয়ের 1 বছরের মাথায় তাদের ফুটফুটে একটি মেয়ে জন্ম নেয়। মেয়েটির নাম রাখা হয় আলিশা। মেয়েটি মূলত ঘটনাটি মূলত এখান থেকেই টার্ন করা শুরু করে অন্যদিকে। আলিশা সুস্থ স্বাভাবিকভাবে জন্ম নিলেও 2 বছরের মাথায় অদ্ভুত কিছু সমস্যার শুরু হয়। যেমন সারাদিন সে ভালোই কাটাতো, মাগরিবের পর থেকে শুরু হতো কান্নাকাটি, যা চলতো ফজর ওয়াক্ত পর্যন্ত। এই সময় কাউকে চিনতে পারতো না বাবা মাকেও। খেত না ঠিক মতো, শুধু চিৎকার করতো। স্থানীয় ডাক্তার কোনো রোগই ধরতে পারেনি তখন। অবস্থা দিন দিন যখন আরো খারাপ হয়ে যায়, আলমের ওয়াইফ আয়েশা বারবার তাকে অনুরোধ করে আলিশাকে একজন ওস্তাদ এবং অথবা হুজুরের শরণাপন্ন হওয়ার জন্য, কিন্তু আলম তাতে রাজি নয় কিছুতেই। পরে আলম সিদ্ধান্ত নেয় আলিশাকে আরো উন্নত হসপিটালে চিকিৎসা দেবার। আলিশাকে নেওয়া হয় বিশেষজ্ঞ ডাক্তারের কাছে। নানান পরীক্ষার পর বিশেষজ্ঞ ডাক্তার বলেন আলিশা লিউকেমিয়ায় আক্রান্ত এবং 4th স্টেজে। এখনই কেমো শুরু করতে হবে। আলম আয়েশা তাদের পুরো দুনিয়া অন্ধকারে ঢেকে যায়। তারপরেও তারা ডাক্তারের কথা অনুসরণ করে কেমো শুরু করে। 2 বছর আলিশার জন্য ছিল খুবই কষ্টকর। 4টি কেমো শেষ হবার পর আলিশা শারীরিক কোনো উন্নতি লক্ষ্য করা গেল না। পরে ডাক্তার ব্যাখ্যা করেন আলিশার ক্যান্সার কেমোথেরাপিতে ভালো করা সম্ভব না। অবস্থা আরো খারাপ হয়ে গেছে। এখন আলিশার হাতে তেমন সময় নেই। তোমরা আলিশাকে বাড়ি নিয়ে যাও। বাড়িতে ফিরিয়ে নেবার আগে আলিশা একবার অনুরোধ করে আলমকে আলিশাকে এক হুজুরের কাছে নিয়ে যাবার। আয়েশার শেষ অনুরোধ আলম ফেলতে পারে না। পরে ওই শহরের একজন স্বনামধন্য হুজুরের কাছে যায়। হুজুর যখন অনেক লোকজন নিয়ে তখন কথা বলছিলেন। আয়েশা, আলিশা, আলম ঘরে প্রবেশ করা মাত্র হুজুর সবাইকে বাইরে চলে যেতে বলেন। আয়েশাকে কাছে ডেকে বললেন, আমি জানি তুমি কেন এসেছো, কিন্তু তুমি যে অনেক দেরি করে ফেলেছো। এখন তো আর কিছু করার নেই, কিন্তু এসব তোমার সাথে কেন হয়েছে, কে করেছে, কার দ্বারা হয়েছে, এসব প্রশ্নের জবাব আমি তোমাকে দিতে পারবো। আয়েশা, তুমি জানতে চাও? আয়েশা কাঁদতে কাঁদতে বলে, হ্যাঁ, আমি জানতে চাই হুজুর। আমার অবুঝ মেয়েকে এমন কষ্ট কে দিচ্ছে? আমি তার ক্ষতি করেছি? আমি জানতে চাই আমি তার কি ক্ষতি করেছি। হুজুর বলেন, এর জন্য তোমার সাহায্য দরকার আয়েশা, কারণ তার প্রধান লক্ষ্য তুমি। হুজুর নির্দেশ দেন আয়েশাকে লম্বা একটি টেবিলে শুয়ে পড়তে। তারপর হুজুর দোয়া পড়ে পানি ছিটিয়ে দেন আয়েশার উপর। মুহূর্তের মধ্যে আয়েশার শরীর থেকে ধোয়ার কালো কুণ্ডলী পাক খেয়ে উপরে উঠে আসে। কুণ্ডলীর রূপ নেয় একটি অবয়বে। আয়েশা তখন বেহুঁশ। অবয়বকে হুজুর প্রশ্ন করে, কে তুমি? কেন এই পরিবারটির ক্ষতি করছো? সে প্রথমে কিছু বলতে রাজি হয় না, কিন্তু হুজুরের দোয়া পড়া পানি তার শরীরে যেন গরম তেলের মতো পড়তে থাকে। যন্ত্রণা সহ্য করতে না পেরে সে বলে, আমি আমার প্রভুর নির্দেশ পালন করেছি। আমার প্রভুর নির্দেশে আমি এই পরিবারটির ক্ষতি করতে এসেছি। অবয়ব একে একে সব বলতে শুরু করে। আমাকে পাঠানো হয় আলমের বিয়ের পরপরই। আমার প্রথম উদ্দেশ্য ছিল আয়েশার ক্ষতি করা, তাকে এমন যন্ত্রণাদায়ক মৃত্যু দেওয়া যা সে চিন্তাও করতে পারে না। কিন্তু আমি শত চেষ্টা করেও আয়েশার শরীরে প্রবেশ করতে পারিনি, কারণ সে 5 ওয়াক্ত নামাজ আদায় করত, কোরআন পাঠ করত। আমি সেখানে নিরুপায় ছিলাম। তারপর আমি চেষ্টা করতে থাকি আলমকে রাগান্বিত করার। আমি সফল হই, কিন্তু আয়েশা অনেক ধৈর্য সহকারে সেটা মোকাবেলা করে। আমি, অর্থাৎ সেই অবয়বটি বলে, দিশেহারা হয়ে পড়ি। আমার ওপর নির্যাতন করা হয়। কেন আমি আয়েশার পরিবারকে ধ্বংস করতে পারছি না? কিছুদিন পরে আলিশার জন্ম হয়। আমার
কাজ কিছুটা সহজ হয়। প্রতিদিন মাগরিবের পর আমি আলিশার শরীরে প্রবেশ করতাম, নানাভাবে ওকে যন্ত্রণা দিতাম। মূলত আমি ব্ল্যাক ম্যাজিক ব্যবহার করে ওর শরীরের রক্ত দূষিত করে ফেলি। পরে হুজুর তাকে জিজ্ঞাসা করে, কে তোমার প্রভু? কার নির্দেশে তুমি এখানে এসেছো? সে বলে, ইয়াতির নির্দেশে আমি এখানে এসেছি। ইয়াতি সেই মেয়ে যে আলংয়ের বিয়ের দিন এসেছিল, বলেছিল আলংকে সে ভালোবাসে। অবয়ব হুজুরের দিকে তাকিয়ে বলে, আমি এখন চলে যাব, আমাকে ক্ষমা করে দিন। হুজুর বলে, ক্ষমা তোর মতো চিপকে করা সম্ভব নয়। ক্ষমা তোকে করতে পারে একমাত্র আল্লাহ। আর আলিশার দিকে তাকায় সবাই। ছোট আলিশা কি বুঝে সেই জানে। একটু হেসে লুটিয়ে পড়ে বাবার কোলে। হুজুরের দোয়া পাঠ করতে থাকেন। অবয়ব ধীরে ধীরে মিলিয়ে যায়। বেহুশ আয়েশা হুঁশ ফিরে দৌড়ে ছুটে যায় মেয়ের কাছে, কিন্তু তখন সব শেষ। আলিশার দুনিয়াতে নেই। আলং আয়েশার কাছে কাঁদছিল, এবং সবাই কাঁদছিল ওই মুহূর্তে। ছোট আলিশার এমন অস্বাভাবিক মৃত্যু সবাইকে কষ্ট দিয়েছিল। আমার ফ্রেন্ড ও তার পরিবার সামিল হয়েছিল আলিশার জানাজায়। তখনই পুরো ঘটনাটা জানতে পারে সবাই। ইয়াতির বিরুদ্ধে কোনো কিছু করা সম্ভব হয়নি, কারণ এই সব ব্যাপার তো প্রমাণ করা সম্ভব না। তবে তারপরে আলম এবং আয়েশা হুজুরের চিকিৎসার মাধ্যমে নিজেদের সমস্যা কাটিয়ে ওঠে। তার বিনিময়ে হারাতে হয় তাদের মেয়ের জীবন। আশা করি ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন। ফাহিমা আক্তার, কুয়ালালামপুর, মালয়েশিয়া। তো এই ছিল ঘটনা, এবং আশা করছি ঘটনাটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আরো একটি ঘটনায় যাব, এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন আফনান ভাই। আফনান ভাইয়ের কাছে আমরা যাব তার ঘটনাটি শোনার জন্য। আফনান ভাই, আপনার ঘটনা দিয়ে শুরু করি আজকের ভূত FM, এবং আশা করছি যে এই ঘটনাটি সবার ভালো লাগবে। আর একবার বলতে হবে আপনার নিজে। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। শশী ভাই, এখন যে ঘটনাটা আমি বলবো এটা আমাদের রাজবাড়িরই একটি ঘটনা। তো এই ঘটনাটি যার সঙ্গে ঘটেছিল তার নাম হচ্ছে জালাল। আচ্ছা। উনি পেশায় একজন নির্মাণ শ্রমিক। তো উনি, ওনার বাসা হচ্ছে সূর্যনগর। জি। তো উনি সাধারণত কাজের জন্য রাজবাড়ী শহরেই আসতেন। রাজবাড়ী এসে সারাদিন কাজ করতেন। রাতুল ভাই, ওই সময়ে, আর এই ঘটনাটার সময়টা একটু বলি, যে ঘটনাটার সময় ছিল 2002 সালের দিকের ঘটনা। আচ্ছা। ওই সময়ে রাতের বেলা একটি ট্রেন, মানে রাজবাড়ী থেকে, মানে রাজবাড়ী না, একদম দৌলতদিয়া ঘাট থেকে ঈশ্বরদী পর্যন্ত যেত। মাঝখানে রাজবাড়ী হয়ে সূর্যনগর হয়ে ঈশ্বরদী যেত। ওনার বাড়ি যেহেতু সূর্যনগর, উনি যে কাজটা করতো, যে অনেক সময় ওনার কাজ করতে করতে যখন দেরি হয়ে যেত, উনি ওই ট্রেনটাতে চড়ে রাতের বেলা বাড়িতে যেতেন। মাঝে মাঝে উনি ট্রেনে বাড়িতে যেতেন। একদিন রাসেল ভাই, উনি সকালবেলা যখন কাজ করার জন্য ওনার যে গ্রাম সূর্যনগর থেকে যখন রাজবাড়ী শহর থেকে আসছিলেন, হঠাৎ করে উনি খবর পেলেন যে ওনার পার্শ্ববর্তী গ্রামের একটি ছেলে, সে সুইসাইড করেছে, গলায় ফাঁস লাগিয়ে সুইসাইড করেছে। তো তখন উনি আর ওই বিষয়টা নিয়ে অত, যেহেতু মানে ওনার কাজের সময় হয়ে যাচ্ছিল, তাড়াতাড়ি যেতে হবে, তো উনি আর ওইটা নিয়ে অত মাথা ঘামানোর সময় পান নাই আসলে। তো যার কারণে উনি তাড়াতাড়ি রাজবাড়িতে চলে আসেন। এবং রাসেল ভাই, রাজবাড়িতে আসার পরে উনি, ওই দিন ওনার কাজ শেষ করতে করতে দেরি হয়ে যায়। যখন ওনার কাজ শেষ করতে করতে দেরি হয়ে গেল, তখন উনি চিন্তা করলেন যে যেদিন দেরি হয়ে যায় সাধারণত আমি ট্রেনে বাড়িতে যাই, আজকে রাত 10টার সময় ওই ট্রেনটা আসলে তখন আমি যাবো। রাসেল ভাই, রাত 10টা যখন বেজে গেছে, দেখে ট্রেন আর আসে না। অনেকক্ষণ, 1 ঘন্টা 2 ঘন্টা করতে করতে রাত প্রায় 1টা বেজে গেল। তখন শোনে যে ট্রেনটা আসলে তার আগের স্টেশনে পড়ে গেছে, মানে লাইনচ্যুত হয়েছে। এই জন্য ট্রেনটা আসতে অনেক দেরি হবে। তখন উনি বুঝতে পারলেন যে আজকে হয়তোবা আমার ট্রেনে যাওয়া সম্ভব হবে না। আর যেহেতু রাজবাড়ী স্টেশন থেকে সূর্যনগরের দূরত্ব কিন্তু রাসেল ভাই খুব বেশি না, মাত্র বড় জোর 3 কিলোমিটার হবে। তো উনি চিন্তা করেন যে তাহলে আমি এই পথটা পাই হেঁটে চলে যাই। তখন উনি চিন্তা করলেন যে রেলের পাশ দিয়ে না হেঁটে উনি, মানে যে রাস্তাটা ছিল আর কি, মানে পায়ে হাঁটার যে রাস্তাটা, পাকা রাস্তা, উনি ওই দিক দিয়েই যাবেন, এটা উনি চিন্তা করলেন। তো উনি হাঁটা ধরলেন আর কি। হাঁটতে হাঁটতে রাসেল ভাই, রাজবাড়িতে রাজবাড়ী গভর্নমেন্ট কলেজ যেটা রয়েছে, গভর্নমেন্ট কলেজের পাশেই একটি বহু আগের একটি লাশ কাটা ঘর রয়েছে। এটা আমি রাসেল ভাই এর আগেও বেশ কয়েকটা ঘটনা শেয়ার করেছিলাম। ওই লাশ কাটা ঘরেরই বেশ কয়েকটা ঘটনা আমি শেয়ার করেছিলাম।
অনেকদিন আগে আর কি। তো আজকে ওই লাশ কাটা ঘরেরই সেকেন্ড মানে অন্য একটা স্টোরিটা আমি শেয়ার করব। তো উনি যখন রাসেল ভাই লাশ কাটা ঘরের পাশ দিয়ে যাচ্ছিলেন ওই সময়, তখন হঠাৎ উনি দেখলেন যে ওখানে বেশ লাশ কাটা ঘরের সামনে বেশ একটু জটলা। তখন উনি চিন্তা করলেন যে জটলাটা কিসের? তখন উনি চিন্তা করলেন হয়তোবা উনি যখন সকালবেলা বাড়ি থেকে বের হয়েছিলেন, বের হওয়ার সময় যিনি পার্শ্ববর্তী গ্রামের একটা ছেলে মারা গিয়েছিল বলে উনি শুনেছিলেন। উনি চিন্তা করলেন হয়তোবা এই লাশের লোকজনই এখানে, আমি একটু ওখানে কাছে গিয়ে শুনে আসি যে আসলে এই লাশটা ওই ছেলের কিনা। তো উনি একটু কৌতূহল হয়ে ওখানে যান। ওখানে গিয়ে বলেন যে এই লাশটা কি ওই ছেলের? তখন ওরা বলে হ্যাঁ এই লাশটা ওরই, ভিতরে লাশ কাটা হচ্ছে। তখন উনি বলে যে কি ব্যাপার, আপনাদের কাউকে তো চিনলাম না, আপনারা কি ওই গ্রামেরই? বলে না আমরা কেউই ওই গ্রামের না। বলে তাহলে কি ওর পরিবারের আত্মীয় স্বজন কেউ এখানে আসে নাই? তখন উনি বলে যে না পরিবারের আত্মীয় স্বজন কেউ আসে নাই। ওখানকার যারা উপস্থিত লোকজন বলে যে আমরা তারই আত্মীয় স্বজন, দূর দূরান্ত থেকে এসেছিলাম, আমরাই এর সাথে রয়েছি, আমরাই এই লাশটা নিয়ে আবার গ্রামে ফিরে যাব। তখন উনি চিন্তা করলেন যে যেহেতু তারা গ্রামে যাবেন, উনি একা মানুষ, এটা যে একটা কাজ হয় যে আমি একবার শেষ করে এদের সাথেই বাড়িতে চাই। উনি এই চিন্তা করে বললেন যে ভাই আমি কিছু মনে না করলে আমি কি এখানে থাকতে পারি? তখন সবাই বললেন যে না আপনি চলে যান। বললেন না আমি একটু থাকি, আমি একা আছি, আপনাদের সাথেই আমি আমি যেতাম। তখন তারা বললো আচ্ছা ঠিক আছে থাকে। তো রাসেল ভাই একটা কথা বলে দেয় ভালো, ওই জালাল ভাই যিনি, উনি আবার নামাজ কালামি ছিলেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন উনি, সুন্নতি পোশাক পরতেন এবং মুখে দাড়িও ছিল ওনার। তো উনি ওখানে ছিলেন। কিছুক্ষণের মধ্যে রাসেল ভাই হঠাৎ করে ওই জালাল ভাই খেয়াল করলেন যে লাশ কাটা ঘরের দরজাটা আস্তে 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 ফাঁকা হয়ে গেল। তখন উনি দেখতে পেলেন যে এই ঘটনাটা সেটা হলো যে লাশ কাটা হচ্ছে, কিন্তু যার লাশ কাটা হচ্ছে এবং যারা কাটছে সবার চেহারা রাসেল ভাই একরকম। আচ্ছা। যেমন ওনার বর্ণনা অনুযায়ী ওখানে যারা লাশ কাটছিল কারো মাথায় চুল ছিল না, গোফ দাড়ি কিচ্ছু ছিল না, মনে হচ্ছে একদম ক্লিন ভাবে মাথাটা মানে কামানো, দাড়ি কামানো, গোফ কামানো, এবং সবাই ছিল ফর্সা, ধবধবে ফর্সা। এবং রাসেল ভাই লাশ যেটা কাটা হচ্ছে এবং সেটার চেহারাও ওই ঠিক যারা কাটছে ওদের একই রকম চেহারা সবার। এটা দেখে উনি মারাত্মক ভয় পান। মারাত্মক ভয় পারে উনি ওখান থেকে চলে যাবেন, এমন সময় তারা বলে কি ভাই আপনাকে তো শুরুতেই বলেছিলাম চলে যেতে, এখন কেন যেতে চাচ্ছেন? এখন তো যেতে পারবেন না, এখন আচ্ছা। থাকেন, লাশের জানাজাটা করে তারপর আপনাকে যেতে হবে। তখন উনি তাদেরকে অনুনয় বিনয় করে যে না ভাই আমি চলে যাই। বলে না যেতে পারবেন না, লাশের জানাজা অবশ্যই করে যেতে হবে। রাসেল ভাই কি আর করা, উনি আল্লাহর নাম স্মরণ করছেন বসে বসে। তো ঘন্টা খানেকের মধ্যে লাশ কাটা শেষ হয়ে যায়। লাশ কাটা ঘর থেকে লাশটা বের করে নিয়ে আসা হয়। বের করে নিয়ে আসার পরে সবাই বলে যে ওনাকে বলে জালাল সাহেবকে যে এই লাশকে আপনি এখন গোসল দিবেন। বলে গোসল দেবো, গোসলের আনুষঙ্গিক জিনিস পাবো কই? বলে সব আমরা এখানেই রেখেছি, এইখানেই গোসল দিবেন, লাশটা আমরা নিয়ে গিয়েই দাফন করে দিব। তখন রাসেল ভাই মানে আপনি বোঝেন যে মানে একটু চিন্তা করলে, আমরা যদি একটু চিন্তা করি যে একটু আগে যাকে দেখা গেল যে সবাই একই চেহারার লাশ কাটছে এবং যার লাশ কাটছে তার চেহারাও একই রকম, যারা কাটছে তাদের মতো, সেই লাশকে গোসল দেয়া এটা কিন্তু খুব সাহসিকতার একটা ব্যাপার এবং অত্যন্ত ভয়েরও ব্যাপার বটে। রাসেল ভাই উনি সাহস সঞ্চয় করে উনি ওই লাশকে গোসল দিলেন। লাশকে গোসল দেওয়ার পরে তাকে কাফন পরালেন। কাফন পরানোর পরে তখন তার জানাজাটাও পড়ালেন। জানাজা পড়ানোর পর সবাই বলল যে এইবার চলেন আমরা গ্রামের দিকে যাব, আপনার সূর্যনগর গ্রাম, সেই গ্রামের দিকে এখন আমরা যাব। তখন আসলে ওখানে একটা কাঠের খাটিয়া রাখা ছিল, খাটিয়াতে লাশটা তোলা হলো। সবাই যাচ্ছে এবং সবাই উচ্চ স্বরে কালেমায়ে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়তে পড়তে যাচ্ছে। আসলে ভাই জালাল সাহেবের কাঁধে যখন খাটিয়ার একটা কাঠ ওনার কাঁধে রাখা ছিল, উনি খেয়াল করছিলেন যে মনে হয় খাটিয়াটা আস্তে আস্তে ভারী হয়ে যাচ্ছে। তখন উনি চিন্তা করলেন যে ভারী হতে পারে, হয়তো আমি কিছুক্ষণ বহন করছি এই জন্য আমার কাছে ভারী মনে হচ্ছে। তখন উনি চিন্তা করলেন আরেকটু খেয়াল করলেন যে না উনি যেহেতু নির্মাণ শ্রমিক, উনি ইট সুরকি অনেক টানেন, সুতরাং এই লাশের খাটিয়া এতটুকু টেনে ওনার কাঁধ ভারী হওয়ার কথা নয়। ওনার আসলে আর একটা বিষয় হলে খাটিয়াটা আস্তে 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 আরো বেশি ভারী হয়ে আসে। তখন উনি পাশের যে লোকগুলা ছিল তখন বলছে ভাই আমি তো আর লাশটা বহন করতে পারছি না,
তখন বলে যে না, আপনি লাশটা ছাড়তে পারবেন না, আপনাকে এটা বহন করেই যেতে হবে। কারণ ভাই এটা খুব ভারী হয়ে গেছে। তো ভারী হয়ে গেছে, কোনো সমস্যা নেই। ওনারা বলছিলেন যারা সাথে ছিলেন, ভারী হয়ে গেছে, কোনো সমস্যা নেই, লোক আসছে, লোক এসে ধরবে। তখন বলছে লোক এসে কোথায় ধরবে? মানে যে যে কাঠ, এই কাঠটা তো ছোট, মাত্র 2-3 জন কাঁধ লাগাতে পারবে। বলে যে, তখন রাসেল ভাই উনি খেয়াল করলেন জালাল সাহেব যে ওই কাঠটা আস্তে আস্তে বড় হচ্ছে, এবং কোথা থেকে যেন, যে কাঠটা কাঁধের উপর যে থাকে। কাঠটা কাঁধের উপরে থাকে আর কি, কোথা থেকে যেন আশেপাশ থেকে 5-6 জন করে লোক আসছে, আর ওই কাঁধের কাঁধের সাথে ওই, মানে কাঠটা নিজের কাঁধের সাথে ঠেকাচ্ছে, আর ওই কাঠটা আস্তে আস্তে লম্বাই হচ্ছে। আর রাসেল ভাই, জালাল সাহেবের বর্ণনা অনুযায়ী যত লম্বা হচ্ছে কাঠটা, লাশের ওই খাটিয়াটা তত ভারী হচ্ছে, তত ভারী হচ্ছে। একটা সময় উনি আর সহ্য করতে পারলেন না ভার, তখন উনি এই খাটিয়াটা ছেড়ে দিয়ে এক লাফ দিয়ে পিছন দিকে সরে গেলেন যে না, আর সহ্য করতে পারছি না আমি এই ভার। তখন রাসেল ভাই উনি দেখলেন একটু আগে যে লাশটি কাটা হচ্ছিল, সে লাশটি মানে খাটিয়ার উপরে বসে আছে, Oh এবং my তার God! শরীরে যে কাটা দাগগুলো একটু আগে কাটা, মানে সেলাই করা হয়েছে, সেগুলো স্পষ্টভাবে দেখা যাচ্ছে, এবং খুব বড় বড় চোখে জালাল সাহেবের দিকে তাকিয়ে আছে। আসলে ভাই তখন আর এই দৃশ্যটা জালাল সাহেব সহ্য করতে পারলেন না। তখন উনি ওখানে সেন্সলেস হয়ে পড়ে যান। সকালবেলা উনি নিজেকে আবিষ্কার করেন সূর্যনগরের অত্যন্ত পুরাতন একটি কবরস্থান। এটা এখনো কবরস্থানটা আছে। এটা সূর্যনগর রেল স্টেশনের ঠিক পাশে। যারা সূর্যনগর বাড়ি আছে তারা হয়তোবা এটা আপনারা অবশ্যই চিনবেন। সূর্যনগর রেল স্টেশনের একদম পাশে একটি কবরস্থান রয়েছে। একদম গ্রামীণ কবরস্থান, অনেক পুরাতন একটা কবরস্থান। ওই কবরস্থানে উনি নিজেকে আবিষ্কার করেন। আবিষ্কার করার পর রাসেল ভাই, উনার সমস্ত শরীরে উনি যেটা দেখেন, সমস্ত শরীরে বড় বড়, মানে মানে দাগ হয়ে আছে। মনে হচ্ছে ওনার সমস্ত শরীরে কোনো পিঁপড়া জাতীয় কোনো প্রাণী কামড়িয়েছে। অথচ ওইখানে কিন্তু ওই ধরনের ওনাকে সমস্ত শরীরে কামড়ানোর মতো ওই ধরনের উনি ঘুম থেকে উঠে কোনো কিছু উনি অস্তিত্ব খুঁজে পান নাই। পরবর্তী রাসেল ভাই উনি খোঁজ খবর নিলেন যে পার্শ্ববর্তী যে মারা গিয়েছিল, সে তাকে আসলে লাশ কাটা হয়েছিল কিনা। তখন উনি খবর নিলেন না, তার আসলে লাশ কাটা হয় নাই। তাকে ফাঁসি দেওয়ার, মারা যাওয়ার পরে স্থানীয় চেয়ারম্যানরা পুলিশের কাছ থেকে অনুমতি নিয়ে তাকে ময়না তদন্ত ছাড়াই তাকে দাফন দিয়েছিল। যেহেতু সে সুইসাইড করেছে এবং সেটা প্রমাণিত ছিল, এই জন্য ময়না তদন্তের প্রয়োজন হয় নাই। মানে পুলিশকে সেটা অনেক রিকোয়েস্ট করে তাদের কাছ থেকে অনুমোদন নিয়ে সেটা দাফন করে। তার মানে রাসেল ভাই, এখানে একটা বিষয়, সেটা হলো তাহলে উনি যে দেখলেন, এটা কাদেরকে দেখলেন ওইখানে, এবং একই চেহারার লাশ, একই চেহারার লোক, যারা লাশ কাটছে তাদের চেহারাও যেরকম, যার লাশ কাটছে তার চেহারাও সেরকম। এই ঘটনাটি রাসেল ভাই উনার কাছ থেকে শোনা, জালাল সাহেবের কাছ থেকে। উনি এখনো নির্মাণ শ্রমিকের পেশায় আছেন, এখন উনি রাজমিস্ত্রির দায়িত্ব পালন করেন। তো এটাই ছিল রাসেল ভাইয়ের ফার্স্ট স্টোরি। থ্যাংক ইউ রাসেল ভাই। ইউর মোস্ট ওয়েলকাম। অনেক চমৎকার একটা ঘটনা শুনলাম আমরা, এবং এই ঘটনাটি আশা করছি আপনাদেরও ভালো লেগেছে। আরো একবার আপনাদেরকে জানিয়ে দিই, যদি আপনারা লিখতে চান তাহলে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHWTFM@RADIOFORT.FM। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা লিখে পাঠিয়ে দেন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। ওকে। আর যারা হচ্ছে দেশের বাইরে রয়েছে তারা অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনাটি আমাদের কাছে। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে ছোট্ট একটা বিরতি দিব, এবং বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউনড, রেডিও ফুর্তি FM অ্যান্ড রেডিও ফুর্তি। ওয়েলকাম ব্যাক। ঘড়িতে সময় রাত 12:32। আমি রাসেল আছি সাথে, এবং এই মুহূর্তে আপনাদের কিছু কমেন্ট পড়তে চাই। ফুর্তির পেজ থেকে শুরুতে পড়ছি যে সামিয়া সালসাবিল আমাদের সঙ্গে আছেন, এবং তিনি আমাদের সঙ্গে আগেও ছিলেন, এখনো আছেন, সেটা তিনি জানিয়েছেন খুব চমৎকার ভাবে। ইয়াস রাফি বিনতে আয়েশা, তিনি আমাদের সঙ্গে আছেন, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি কাফরিন জারা, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আকিব জারিফ, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি অর্ণব হাসান ইমরান, ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া থেকে ফুর্তি অ্যাপ দিয়ে তিনি শুনছেন। আমাদের সঙ্গে আছেন জান্নাতুল ফেরদৌস
পিয়া, এবং তিনি লিখেছেন যে অপেক্ষার পর শুরু হয়ে গেল ভূত FM, এক সপ্তাহ অপেক্ষার পরে আবার এলো শুক্রবার। নুসরাত মালা আমাদের সঙ্গে আছেন, এবং তিনি বলছেন যে একা একা বসে আছি কিন্তু ভূতের দেখা পাই না। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি শাহরিয়ার কবির সিয়াম, এবং তিনি বলছেন যে ফ্রেন্ডসরা লাউড স্পিকার দিয়ে ভূত FM শুনছি। আপনারা যারা যারা শুনছেন আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা, এবং আপনাদের প্রত্যেককে অনেক 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 ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। এবং নামগুলো জানতে পারলে আরো ভালো লাগতো, প্রত্যেকের নামও বলতে পারতাম হয়তো। MD মুন আমাদের সঙ্গে আছেন, এবং তিনি বলছেন যে তিনি এবং তার রুমমেট প্রিন্স ভাই লাইট অফ করে ভূত FM শুনছেন তারা। সারা আহমেদ আমাদের সাথে আছেন এবং লিখেছেন থ্যাংক ইউ রাসেল ভাই ফর হোস্টিং। আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি জেরিন আক্তার, এবং তিনি ঢাকা থেকে শুনছেন। আমাদের সাথে আছেন শাহরিয়ার কবির সিয়াম। তারা ছবি দিয়েছেন লাউড স্পিকারের, এবং এটা সম্ভবত একটা ছাদ, যে ছাদের উপরে লাউড স্পিকার রেখে তারা অনেকে মিলে ভূত FM শুনছেন। ছবিটা খুবই চমৎকার, এবং আশা করছি যে আপনারাও এটা দেখতে পাবেন, এবং এই ছবিটা আমি সেভ করে রাখতে চাই। থ্যাংক ইউ ভেরি মাচ এরকম চমৎকার একটা ছবি দিয়ে আমাদের উৎসাহিত করার জন্য, এবং আমি আশা করছি যে এটা আসলে আমাদের জন্য অনেক বড় প্রেরণা। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি MD শাহরিয়ার, নড়াইল থেকে শুনছেন তিনি। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মাশরাফি অন্তু। এছাড়া আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে কোয়াইট শাকির। আমাদের সঙ্গে আছেন সাইফুল হাসান, মার্জিনা, মায়েশা, মিষ্টি আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন সাদিয়া নওরিন। এছাড়া আমাদের সঙ্গে আছেন নাজমুস সাকিব আছেন। আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি আশিক আহমেদ, টিডি তামিম আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন ফাহাদ। এছাড়াও আছেন সিনথিয়া আফরিন মিঠু, মিটু। আমাদের সঙ্গে আছেন নাজমুল রিদিশ নিশু। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি শামসুল জেমস। আরমান সাগর আমাদের সঙ্গে আছেন, এবং তিনি শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে নিয়ে অনেক কথা লিখেছেন, এবং আজকের এই দিনে সবচেয়ে বুদ্ধিদীপ্ত কৃতি সন্তানদের নৃশংসভাবে হত্যা করা হয়েছিল বিজয়ের খুব কাছে এসে, তারা নিতে পারেনি বিজয়ের স্বাদ। সকল বুদ্ধিজীবীদের আত্মার শান্তি কামনা করছেন তিনি, আমরাও তাই করি। আহমেদ আরাফাত আমাদের সঙ্গে আছেন, উত্তরা থেকে শুনছেন তিনি। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও তুষার আহমেদ, তুহিন রাজশাহী পুঠিয়া থেকে শুনছেন। এছাড়া আমাদের সঙ্গে আছেন জুয়েল রানা, আমাদের সঙ্গে আছেন ইমতিয়াজ করিম আছেন। আমাদের সঙ্গে মোহাম্মদ নাইমুল ইসলাম আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি RSM ডিলার। এছাড়াও আছেন, এবং তিনি কিশোরগঞ্জ থেকে শুনছেন, MD নাহিদ ইসলাম হাসান আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন গৌরী শঙ্কর। এছাড়াও আছেন দেখতে পাচ্ছি পথহারা মুসাফির, রাফেল খান আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন হামিদুর রহমান। এছাড়া আছেন আমাদের সঙ্গে টুটুল কুমার শ্রাবণ আছেন, তুষার আহমেদ তুহিন আছেন আমাদের সঙ্গে, আলিফ রহমান। এছাড়াও আছেন আমাদের সঙ্গে MD তৈয়বুর রহমান সুমন আছেন, আব্দুল্লাহ আল ইমন সহ আরো অনেকে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এরপরে যখন পড়বো তখন ভূত FM-এর যে পেজটা আছে, সেখানে ভূত FM-এর সেই পেজটা থেকে পড়বো, সুতরাং সেই পেজেও আপনারা লিখে থাকুন। কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাব সেই পেজে। এখন যেটা করবো সেটা হচ্ছে আমাদের সঙ্গে একজন অতিথি আসছেন, আরো একজন অতিথি, যার কাছ থেকে আমরা ঘটনা শুনবো। এবং আপনি যেটা করবেন সেটা হচ্ছে শুরুতে আপনার নামটা বলবেন, তারপর আপনি বলবেন আপনি কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনায় যাবো। হ্যালো লিসেনার, আমি রুবেল ইসলাম জয়। আমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আসছি। আমি রাজশাহী জেলার তানোর উপজেলার কোনো একটা গ্রামে বাস করি। ওকে, শুরুতে রাসেল ভাইকে ধন্যবাদ জানাচ্ছি বুধবারের মতো এরকম জনপ্রিয় একটা প্রোগ্রামে আমাকে ইনভাইট করার জন্য। সাথে সাথে ধন্যবাদ দিচ্ছি আমার বন্ধু রেজন এবং সোহানকে, যাদের অনুপ্রেরণায় আজকে আমি ভূত স্টুডিওতে আসতে পারছি। যাই হোক রাসেল ভাই, সরাসরি আমি আমার ঘটনায় চলে যাই। রাসেল ভাই, যখন ঘটনাটি ঘটে তখন সালটা ছিল 2014। আমি তখন রাজশাহী সিটি কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলাম। রাসেল ভাই, একদিন আনুমানিক প্রায় 5:30টার সময় আমি রাজশাহী থেকে বাসা যাওয়ার উদ্দেশ্যে রওনা দিই, এবং প্রায় 6:30 সময় আমি বাস থেকে নামি। রাসেল ভাই, একটা কথা বলতে চাই, আমি যেখানে বাস থেকে নামছিলাম সেখান থেকে আমার বাড়ির দূরত্ব আনুমানিক 2.5 কিলোমিটার মতো, এবং আহ, শীতকাল হওয়ায় এবং কোনো গাড়ি বা ভ্যান কিছু না পাওয়ায় রাসেল ভাই, আমি হেঁটেই সেখান থেকে বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিই। রাসেল ভাই, আমি হাঁটতে শুরু করলাম। রাসেল ভাই, যেতে যেতে গ্রামের কাছাকাছি আসতেই আমার এক বাল্যকালের বন্ধুর সাথে দেখা হয়ে যায়। রাসেল ভাই, আহ, তার ছোটবেলা থেকেই তার স্বভাব ছিল পাখি শিকার করা, এবং সেগুলো সে বাজারে বিক্রি করতো। সে এক ধরনের ফাঁদ ব্যবহার করতো, এবং রাসেল ভাই সে পাখি শিকার করতো। রাসেল ভাই, যাই হোক, আহ,
সে আমাকে তার সাথে পাখি শিকার করতে প্রতিদিনের মতো, রাসেল ভাই আরেকটা কথা বলে রাখি, প্রতিদিনের মতো সে সেদিনও পাখি শিকার করতে যাচ্ছিল এবং আহ, সে আমাকে তার সাথে যেতে বলে। বিষয়টি আমি রাসেল ভাই আনন্দের সাথে নিই এবং তার সাথে পাখি শিকার করতে যাওয়ার জন্য মন স্থির করি। যাই হোক, আমি আমরা দুজনে রাস্তা থেকে আহ, নামলাম এবং বিশাল বিস্তীর্ণ একটা ফাঁকা মাঠের মধ্যে চলে গেলাম। রাসেল ভাই সেখানে আমরা মন স্থির করলাম যে সেখানে আমরা ফাঁদটি পাতবো। আহ, ফাঁদটি পাতার প্রায় আধা ঘন্টা পরে রাসেল ভাই আমরা ফাঁদটি উঠালাম এবং প্রায় 20 থেকে 30টি পাখি ধরা পড়লো। তো রাসেল ভাই উল্লেখ্য যে আমার এবং আমার বন্ধুর বাড়ি একই গ্রামে হলেও দুজনের বাড়ি ছিল গ্রামের সম্পূর্ণ বিপরীত দিকে। সো যদি আমার বন্ধু সেই রাস্তা দিয়ে যেত, যে রাস্তা দিয়ে আমি বাড়িতে যাচ্ছিলাম, তাহলে রাসেল ভাই তার জন্য বাসায় যেতে তুলনামূলক কম সময় লাগতো। এবং রাসেল ভাই যেখানে আমরা ফাঁদটি পাচ্ছিলাম, সেখান থেকে যদি আমি মাঠের মধ্যে যে সরাসরি আমি বাসাতে চলে যেতাম, তাহলে রাসেল ভাই আমার জন্য কম সময় লাগতো। এজন্য আমরা সিদ্ধান্ত নিলাম যে যে যার যেদিক দিয়ে সহজ হয় সেই দিক দিয়ে বাসায় চলে যাবে। সুতরাং আমার আমার সেই বন্ধু সিদ্ধান্ত নিল যে সে রাস্তা দিয়ে যাবে রাসেল ভাই, এবং আমার যেহেতু রাসেল ভাই যেহেতু অনেক রাত হয়ে গেছিল, সেজন্য রাসেল ভাই আমি সিদ্ধান্ত নিলাম আমি সেই মাঠের মধ্যে যেই বাড়িতে চলে যাব। রাসেল ভাই যাই হোক, আমি যে যেদিক দিয়ে যাবো রাসেল ভাই, যে মাঠের মধ্যে যাব, তার সামনেই ছিল বিশাল একটা পুকুর। আহ, পুকুরটির পাড়গুলো ছিল অনেক উঁচু এবং চারিদিকে বিস্তীর্ণ জঙ্গলে ঘেরা। রাসেল ভাই সাথে ছিল তার চারিদিকে ছিল কয়েকটা তাল গাছ। রাসেল ভাই আহ, সেই তাল গাছের তার মধ্যে একটি তাল গাছ, তার মধ্যে একটি তাল গাছ তারপর বজ্রপাত পড়ার ফলে রাসেল ভাই সেটা কোনো সময় পড়ে যায়। যাই হোক, রাসেল ভাই চারিদিকে, যেহেতু শীতকাল ছিল, চারিদিকে ভীষণ অন্ধকার, কালো ঘুটঘুটে অন্ধকার। আমি যাই হোক আমি হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে রাসেল ভাই হঠাৎ আমি কিছু বাদ্যযন্ত্রের শব্দ শুনতে পেলাম। রাসেল ভাই আমি সামনে পিছনে চারিদিকে খেয়াল করলাম, সেভাবে কোনো মানুষ দেখতে পেলাম না। যাই হোক রাসেল ভাই আমি আরো সামনে, আমি হয়তো চিন্তা করলাম, যেহেতু আমাদের গ্রামের অধিকাংশই মানুষই হিন্দু, রাসেল ভাই আমি মনে করলাম হয়তো গ্রাম থেকেই সে বাদ্যযন্ত্রের শব্দগুলো আসছে। সাঁওতালরা আপনার বলছিলেন যে বাজান এরকম জি, আপনাদের জি, জি। গ্রামের প্রচুর মানুষ জি, আছেন। প্রায় 60% মানুষের সাঁওতাল, যারা প্রধানত হিন্দু ধর্মাবলম্বী। আচ্ছা রাসেল ভাই আমি কিছু মনে না করে আমি আবার সামনের দিকে হাঁটতে থাকলাম। আচ্ছা রাসেল ভাই আমি যতই সামনের দিকে আগাতে থাকলাম, রাসেল ভাই বাদ্যযন্ত্রের তীব্র ততই বাড়তে থাকলো। রাসেল ভাই এটা দেখে আমি হঠাৎ থমকে দাঁড়ালাম। আমি আমার চোখ হঠাৎ উপরের দিকে যেতে দেখলাম, সেই যে মরা তাল গাছটি ছিল সেখান থেকে আলোক সজ্জিত কিছু একটা রাসেল ভাই আমার সামনে থেকে এগিয়ে আসছে। রাসেল ভাই আমার এবার বুঝতে বাকি থাকলো না যে সেই আলোক সজ্জিত অংশটি থেকেই রাসেল ভাই বাদ্যযন্ত্রের শব্দগুলো আসছিল। সেটা যতই সামনে দিকে আসছিল, ততই তার আলোক উজ্জ্বলতা তীব্র থেকে তীব্রতর হচ্ছিল এবং সেটা ধীরে ধীরে বিশাল বড় আকার ধারণ করলো। রাসেল ভাই এবার আমি স্পষ্ট দেখতে পেলাম রাসেল ভাই সেই আলোক সজ্জিত অংশটি এমন দেখাচ্ছিল একটা বিয়ে বাড়িতে বিয়ে হলে রাসেল ভাই বাড়িটি যেভাবে সজ্জিত করা হয় ঠিক একই রকম ভাবে বাড়িটি সজ্জিত করা ছিল। কিছুক্ষণ পরেই রাসেল ভাই সেই উড়ন্ত থাকা অবস্থায় সেই বাড়িটি আমার সামনে অবতরণ করলো। রাসেল ভাই আমি কি করবো আমি কিছু বলতে পারছিলাম না। রাসেল ভাই তার কিছুক্ষণ পরে দেখলাম প্রায় 50 থেকে 70 জন বরযাত্রী সহ লোক সে বাড়ি থেকে বের হয়ে আসছে। রাসেল ভাই সেই লোকগুলোর মধ্যে বৃদ্ধ, নারী, পুরুষ সকল শ্রেণী পেশার মানুষই ছিল। রাসেল ভাই আমি দেখলাম সেই বরযাত্রী মধ্যে যারা বর কনে ছিল, আমাদের মুসলমান সমাজে যেভাবে একজন আহ, বর এবং কনেকে সাজানো হয়, ঠিক সেরকম পোশাক পরিধান অবস্থায় তারা ছিল রাসেল ভাই। আমি দেখলাম সেই যারা বাদ্যযন্ত্র বাজাচ্ছিল তারা বিভিন্ন ধরনের, যেমন কেউ ঢোল, কেউ খঞ্জন, কেউ বা বাঁশি বাজাচ্ছিল। সবাই তারা আমাকে দেখে বিট ঘুরে টাইপের শব্দ করতে লাগলো এবং সবাই আমার দিকে ঘুরে দাঁড়ালো এবং দেখে এমন মনে হলো যেন আসলে ভাই তারা আমাকে অনেকদিন আগে থেকেই চেনে। আসলে ভাই এটা দেখে আমি প্রচন্ড ভয় পেয়ে গেলাম এবং তাদের এক একজনের অঙ্গভঙ্গি এক এক রকম ছিল এবং তারা কেউ আমার দিকে তেড়ে আসছিল রাসেল ভাই, এরকম মনে হচ্ছিল।
রাসেল ভাই, আমি এবার একটা জিনিস গভীরভাবে লক্ষ্য করলাম। রাসেল ভাই, তাদের সম্পূর্ণ শরীর, রাসেল ভাই, মানুষের মতো হলেও তাদের মুখের কোনো অবয়ব ছিল না। মুখ ছিল কালো ঘুটঘুটে অন্ধকার। ভাই, এটা দেখে আমি সবচেয়ে মানে প্রচন্ড লেভেলের ভয় পেয়ে গেলাম। না পারছিলাম সামনে আগাতে, না পারছিলাম পিছনের দিকে যেতে। কারণ পিছনের দিকে গেলেই আমি বাড়ি থেকে দূরে সরে যাচ্ছিলাম। আর ছিল বিস্তীর্ণ ফাঁকা মাঠ। আসলে ভাই, আমি এই শীতের মধ্যেও আসলে ভাই আমার শরীর থেকে দর করে ঘাম ঝরছিল। আমি হঠাৎ আমার বাম সাইডের দিকে রাসেল ভাই একটা ডিপ টিউবওয়েলের আলো দেখতে পাই। সেটা দেখে আমি বাঁচার কিছুটা আশা লাভ করি রাসেল ভাই। আমি সেদিকেই যাওয়ার জন্য চেষ্টা করলাম এবং প্রায় 2 মিনিট ধরে রাসেল ভাই আমি সেদিকে দৌড়াতে থাকলাম। কিন্তু রাসেল ভাই, দেখলাম সেই আলোক সজ্জিত সেই অংশটি কিছুক্ষণ পরে আবার আমার সামনে এসে হাজির হলো এবং তারা আগের চেয়ে ব্যগ্র কণ্ঠে এবং বিরক্তিকর সুরে আরো জোরে জোরে চিৎকার করতে থাকলো এবং সেই ঢোল তবলাগুলো জোরে জোরে বাজাতে থাকলো। আসলে ভাই, এটা দেখে আমি আর স্থির থাকতে পারছিলাম না। আসলে ভাই, আমার কাঁধে যে ব্যাগ ছিল সেই ব্যাগটি ফেলে রেখেই আসলে ভাই, যে রাস্তাটি ফাঁকা হয়েছিল, আমার পথ ঘিরে রাখছিল প্রথমবার রাসেল ভাই, সেই পথটি ফাঁকা হয়, আমি সেই রাস্তা দিয়ে দৌড়ে বাড়িতে চলে গেলাম। বাড়িতে যেতে আমার বাবা মাকে ঘটনাটি বলতে বাবা মা যেন কেউ ঘটনা বিশ্বাসই করতে চাইলো না এবং তারা সবাই আমাকে নিয়ে সেখানে যাওয়ার জন্য মন স্থির করলো রাসেল ভাই, কিন্তু আমি ভয়ে যেতে যাচ্ছিলাম না রাসেল ভাই। তারপরেও আমার চাচা এবং আমার বাবা কয়েকজন মিলে আমরা সেখানে আসলাম এবং কোনো কিছুই দেখতে পেলাম না রাসেল ভাই। আমি ব্যাগটি নিয়ে তারপরে সবার সাথে বাইরে চলে গেলাম। এই ছিল ঘটনা রাসেল ভাই আমার। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা কিছু আমাদের যে ভূত এফএম এর যে পেজটা রয়েছে সেই পেজে আমরা কিছু কমেন্ট পড়বো এখন, এবং কানে হেডফোন দিয়ে অনেক ভালোবাসার শো শুনছি। খুলনা থেকে অনামিকা রয় আমাদের লিখেছেন। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি ইয়াশরাফি বিনতে আয়েশা, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এখানে সামিয়া সালসাবিল আছেন, ইয়াসিন সরফরাজ শাফিন। পুরো ঘটনাটি পড়ার অনুরোধ রইল। একটি ঘটনা পাঠিয়েছেন তিনি। আমার মনে হয় যে ঘটনাটি ইমেল করুন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে ভূতফম@radio4.fm, which is BHWTFM@radio4.fm. নুসরাত বিথি আমাদের সঙ্গে আছেন এবং তিনি বলতেন কিন্তু ভূত এফএম উইথ মাই সিস্টার অ্যান্ড দিস। আশা করছেন যে এপিসোডটি অনেক ভালো হবে। আমাদের সঙ্গে এমডি শাকিরুল ইসলাম আমাদের সঙ্গে আছেন এবং তিনি বলেছেন আই লাভ ভূত এফএম, আই এম লিসনিং ফ্রম খুলনা। আমাদের সঙ্গে আছেন এমডি জেবি জনি এবং তিনি বলছেন যে তিনি ভূত এফএমের স্টুডিওতে আসতে চান। যদি আসতেই চান তাহলে আপনি আপনার ঘটনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনি এখনই ইমেল করে দিন আমাদের অ্যাড্রেসে, এবং ঘটনাটা সহ কিন্তু, এবং আপনার যেটা লাগবে নাম এবং আপনার ফুল অ্যাড্রেস and your phone number. So এটা লিখে আমাদের ইমেল করুন। আমাদের এখানে আপনি যে পেজটা আছেন সেই পেজেও দেখবেন যে একটা বাটন আছে যেখান থেকে সরাসরি ইমেল করা যায় ফেসবুকে। তো সেন্ড ইমেল নামে একটা বাটন আছে, সেখানে যে আপনি ইমেল পাঠাতে পারেন। It's up to you. লিখে পাঠাতে পারেন। আমাদের সঙ্গে আছেন আব্দুল্লাহ আল ইমুন, আমাদের সঙ্গে আছেন তাসমিয়া আনিকা তাবাসসুম, এবং তিনি বলেছেন যে ওয়াও, আফরান ভাই আজকে এসেছেন। আফরান ভাই হ্যাজ কাম টুডে। সো আমাদের আজকে ভূতাফাম থেকে বলছেন ভূতাফাম লক। আমাদের সঙ্গে আছেন সবুজ শেখ এবং তিনি ঢাকা থেকে লিখছেন। সাইদুর রহমান আমাদের সঙ্গে আছেন কমপ্লিটলি, তিনি বলছেন যে আই এম অ্যাডিক্টেড টু ভূতাফাম। আমাদের সঙ্গে আছেন আব্দুর রাফি এবং প্লিজ ব্রিং সাম কিছু অসম শোজ তিনি বলেছেন। আজকের শোটা কেমন লাগছে সেটা একটু কাইন্ডলি জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি হাবিবুর রহমান আছেন, আর তিনি তার পছন্দের শো ভূতফিল্ম সিরিজ জানিয়েছেন। জরিফ আমাদের সঙ্গে আছেন, খুলনায় থাকেন তিনি, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি শাকিব হাসান হৃদয়, প্রায় ভূতফিল্মের জন্য এক অপেক্ষা। আমাদের সঙ্গে আছেন আবু রায়হান এবং তিনি বলছেন যে
তিনি বরিশাল থেকে শুনছেন আমাদেরকে। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি শাহাবুল ইসলাম, এছাড়াও তিনি লাইট অফ করে শুনছেন। আমাদের সঙ্গে আছেন মিমিক মহসিন, এবং তিনি ভুতাফেম কোনো সিরিয়াস প্রবলেম না হলে কখনো মিস করেন না। জুবাইর রহমান সৈকত আমাদের সঙ্গে আছেন এবং ভুতাফেম তিনি ওয়েট করেন। আমাদের সঙ্গে আছেন শাওন আচার্য, এবং তিনি আই লাভ ভুতাফেম, সাথে আছে রাসেল ভাই। এন্ডলেস সাগর আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন MI মুন্না, আমাদের সঙ্গে আছেন প্রীতম, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি ফাহিম হোসাইন, আছেন আমাদের সঙ্গে MD ফওয়াদ হাসান রনি, এছাড়া আমাদের সঙ্গে আছেন মোহিনী তাবাসসুম। আমি ভূতাফেমের যে পেজটা রয়েছে www.facebook.com/ভূতাফেম.রাসেল, সেখান থেকে করছি। রিয়াদ আহমেদ আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন সৈকত, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি স্পাইকি, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মাসুম না মামুন সুনান, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি কাফরিনা জারা, এছাড়াও MD রাকিব হাসান আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন ইফরান হৃদয়, আছেন আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি, এছাড়াও আলিফ রহমান, আমাদের সঙ্গে আছেন প্রীতম, আমাদের সঙ্গে আছেন তারিফুল ইসলাম রনি, এছাড়াও জ্যোতির্ময় সরকার আমাদের সঙ্গে আছেন এবং তিনি শুনছেন আমাদেরকে। আমাদের সঙ্গে আছেন ফারহাদ খান, আছেন আমাদের সঙ্গে তারিফুল ইসলাম, আমাদের সঙ্গে আছেন DH বাবু, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও তুষার আহমেদ তুহিন আছেন আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি, এছাড়াও এহসান, সুজন ভৌমিক আমাদের সঙ্গে আছেন, SM শিহাব হাসান আমাদের সঙ্গে আছেন, মাহমুদুল হাসান আমাদের সঙ্গে আছেন, ফরহাদ আহমেদ আমাদের সাথে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি জান্নাতুল ফেরদৌস প্রিয়া, এছাড়াও আমাদের সঙ্গে আছেন শুভ আকাশ, আছেন আমাদের সঙ্গে BSL কার্তিক চৌধুরী, এবং ঢাকা থেকে শুনছেন তিনি। আমাদের সঙ্গে আছেন রাকিবুল ইসলাম সেতু। 2016 সালে ভূতাফেম শুনেছিলাম, আজ আবার শুনছেন তিনি। ওয়েলকাম ব্যাক, এবং আশা করছি ভাল লাগবে আপনার। রেজওয়ান কবির রোজ আমাদের সঙ্গে আছেন, এবং রাজশাহী থেকে তিনি শুনছেন, এবং তিনি জিপি সেন্টার থেকে শুনছেন। সাহাদ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি জেবিয়ান মুন্না, আমাদের সঙ্গে আছেন আবিদ প্রান্ত, সিয়াম আহমেদ আমাদের সঙ্গে আছেন, এবং তিনি দেখতে পাচ্ছি সিয়াম ঢাকা থেকে শুনছেন তিনি। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আচ্ছা, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আজ রাসেল কিভাবে আরবিকে নামটা লেখা, এবং আমি অবশ্য এই ডিয়ের জবর ছাড়া আরবি পড়তে পারি না, নামটা পড়তে পারছি না। তো আমি হচ্ছে আপনি লিখেছেন যে আপনি কিছু ঘটনা পাঠাতে চান। আমি অনেকবার বলেছি, আরো একবার বলছি, আমাদের অ্যাড্রেস হচ্ছে ভূতাফেম, which is BHWTFM@radio.FORT.FM, সেখানে পাঠিয়ে দেবে। আজিম জয় আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন কুমিল্লা থেকে, আচ্ছা বনানী থেকে আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি শান ইসলাম শাওন, এছাড়া আমাদের সঙ্গে আছেন নাদিমা, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি মাহিন রাজ, এছাড়াও আছেন আমাদের সঙ্গে মোহাম্মদ রাজন মিয়া, আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ রাজন মিয়া ছাড়াও সাকিব আল নোমান সহ আরো অনেকে। তো যাই হোক, আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে একটা ছোট্ট বিরতি যাবো, এবং বিরতির পরে আবারও ফিরে আসবো আসমান ভাইকে নিয়ে। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। Stay tuned to Radio Food Theatre FM and do food. Yes, the night comes alive with Gramin Phone. You're listening to Radio Food Theatre FM. আমি রাফেল আছি সাথে, আমার সাথে রয়েছেন এই মুহূর্তে আফনান ভাই, যিনি তার ঘটনা শেয়ার করবেন। তার আগে আর একবার বলি, আমার দুটো ফেসবুক পেজ রয়েছে, which is www.facebook.com/radio.foodthe and www.facebook.com/bhutafm.russell। এই দুটো পেজ থেকেই আপনারা আমাদের ঘটনা পাঠাতে পারেন এবং ঘটনা শেয়ার করতে পারেন আমাদের সাথে, না আমাদেরকে কমেন্ট করতে পারেন, এবং আমাদের যে ইমেল অ্যাড্রেস হচ্ছে ভূতাফেম@radio.fm, which is BHWTFM@radio.FORT.FM। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটা আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন, এবং অনেকেই ডিসিশন নিতে পারেন না যে স্টুডিওতে আসলে আসাটা পসিবল কিনা, আমরা ঘটনা পড়ছি কিনা। আমরা প্রত্যেক ঘটনা পড়ছি, সবগুলো ঘটনা না আসলে রিপ্লাই
রিপ্লাই দেওয়া সম্ভব হয় না, বাট বিশ্বাস করুন প্রত্যেকটা ঘটনা আমরা পাই এবং প্রত্যেকটা ঘটনা আমরা পড়ি এবং প্রত্যেকটা ঘটনার মধ্যে থেকে যে সমস্ত ঘটনা ভালো লাগে সেগুলো আমরা আপনাদের সামনে নিয়ে আসি। এই জন্য বলবো যে কোনো চিন্তা না করে জাস্ট ঘটনা পাঠিয়ে দিন। আর যারা আসতে চান তারা নাম, ঠিকানা এবং ফোন নাম্বার যদি আমাদেরকে দেন, আমরাই আপনাদের সাথে কন্ট্যাক্ট করবো এবং আমরা আপনাদেরকে জানাবো কিভাবে আসতে হবে। তো যাই হোক, আমরা এখন চলে যাবো আফনান ভাইয়ের কাছে এবং তার সেকেন্ড ঘটনা শোনার জন্য। আফনান ভাই, চলুন আপনার সেকেন্ড ঘটনাটি আমরা শুনে আসি। জি রাসেল ভাই, এখন যেই ঘটনাটা আমি শেয়ার করব এটি আমাদের বাংলাদেশের ঘটনা নয়, জি এটি মালদ্বীপের ঘটনা। জি তো ঘটনাটি যার কাছে আমি প্রথমে মালদ্বীপের কয়েকটা বিষয় রাসেল ভাই বলে নিই, তাহলে হয়তো জি। লিসেনারদের বুঝতে সুবিধা হবে। সেটা হলো মানে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে যে দেশটি সেনাবাহিনী নাই সেটা হলো মালদ্বীপ। মালদ্বীপে যেহেতু এটা একটা দ্বীপ রাষ্ট্র, ওখানে মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্স নামে একটা কম্বাইন্ড একটা ফোর্স আছে, যেখানে কোস্ট গার্ড, মানে সেনাবাহিনী, বিমান, মানে সবকিছু একটা মানে পুলিশ, সবকিছু একটা সংমিশ্রণ আর কি। তো আসলে মালদ্বীপের জনসংখ্যা কিন্তু কম, যার কারণে দেখা যায় সেখানে একটা কমিউনিটি পুলিশিং সিস্টেম চালু আছে। তো কমিউনিটি পুলিশিং সিস্টেমের মধ্যে যারা দেখা যাচ্ছে যে ফরেনার যারা বাংলাদেশ থেকে গিয়েছেন বা বিভিন্ন দেশ থেকে গিয়েছেন, এদের মধ্যে যাদের খুব ভালো, তাদের পারফরমেন্স ভালো বা হুম, সৎ, অনেক সময় দেখা যায় তাদেরকে কমিউনিটি পুলিশিং সার্ভিসে টেম্পোরারি সুযোগ দেওয়া হয় সার্ভিস করানোর জন্য। তো রাসেল ভাই ওই রকমই এক ভাই, ওনার কাছ থেকেই শোনা, যিনি মালদ্বীপে বেশ কিছুদিন ছিলেন, উনি এক ওখানকার মানে কোস্ট গার্ডের সাথে যে ঘটনাটা ঘটেছিল ওই ঘটনাটা উনি শেয়ার করেছিলেন। ওকে, শুনি আমরা তাহলে। রাসেল ভাই, যার সাথে ঘটনাটা ঘটেছিল ওনার নাম হলো খালিদ বিন সাইদ। উনি মালদ্বীপের একজন কোস্ট গার্ড, একজন তরুণ অফিসার আর কি। তো আসলে ভাই মালদ্বীপে কিন্তু মানে ভারত মহাসাগরের এই দেশটা, তো এখানে কিন্তু অনেকগুলো ছোট ছোট দ্বীপের সমন্বয় মালদ্বীপ। তো মালদ্বীপের একদম সাউথ সাইডে, মানে একদম দক্ষিণ সাইডের একটা সিটি রয়েছে, এটাকে আদ্দো সিটি বলে। আচ্ছা, তো এই আদ্দো সিটির ঘটনা এটা। ওকে, তো আসলে ভাই আদ্দো সিটিতে ওরা করে কি, মানে সারাদিন তো সেখানে মানে বিভিন্ন টাইম টু টাইম সেখানে মানে মেরিন কিছু পেট্রোল টিম তো থাকেই ওখানে পাহারা দেওয়ার জন্য, কোস্ট গার্ড। রাতের বেলা একটা টহল টিম থাকে। আসলে বিভিন্ন জায়গায় আমরা শুনি না, বিভিন্ন জায়গায় হরর প্লেস আছে, এই সমস্ত জায়গায় যাওয়া যায় না, বিভিন্ন নদীর বিভিন্ন জায়গায় যাওয়া যায় না। ওই আদ্দো সিটির ওখানেও দক্ষিণ সাইডে কয়েকটা একটা জায়গা আছে, যে জায়গাতে টহল দেয়া নিষেধ। আচ্ছা, কারণ ওখানে গেলে বিপদ হতে পারে, অনেক সময় অনেক সমস্যায় পড়ে, অদ্ভুত কিছু দেখে, যার কারণে ওদেরকে বলে দেওয়া হয় যে ওই জায়গাটা টহল থেকে বিরত রাখার জন্য। আচ্ছা, তো তরুণ অফিসার যিনি গিয়েছিলেন উনি এগুলা খুব কম বিশ্বাস করতেন। তো উনি বললেন যে ঠিক আছে, ওখানে এই কারণেই যেতে দেওয়া হয় না, হয়তো বা ওখানে কোনো মানে মাদক দ্রব্যের কোনো পাচার টাচার হয়, এই জন্য হয়তো বা আমাদেরকে ভয় দেখানোর জন্য ওরকম একটা পরিবেশ সৃষ্টি করে রেখেছে। আমি যাব ওখানে, আমি দেখবো ওখানে আসলে হয়টা কি। আসলে উনি ওখানে বেশ কয়েকবার স্পিড বোট নিয়ে চক্কর দিয়েছেন, উনি কিছুই দেখেন না। তো উনি বলেন, দেখেছো যে এখানে কিছুই নেই, আসলে অযথা আমাদেরকে ভয় দেখানোর জন্যই, মানুষ যাতে ভয়ে ওইদিকে না যায় এই জন্য আসলে এটা করা হয়েছে। আসলে এখানে কিছুই নেই, এখানে কিছু মাদক সেবী বা মাদক ব্যবসায়ীদের একটা রুট এটা। সুতরাং এটা আজকে থেকে এটা আমি সিল করে দিলাম। উনি তো তরুণ অফিসার ছিলেন, উনি বলে যে আজকে থেকে সিল, আজকে এখন থেকে মানে এইখানে মানে সবাই আসতে পারবে, কিন্তু শুধু মাদক সেবীদের জন্য এটা সিল করে দিলাম আর কি। তো যাই হোক, আসলে ভাই এই ঘটনার পর থেকে উনি প্রতি রাত্রে একটা অদ্ভুত স্বপ্ন দেখতে থাকেন। সেটা হলো উনি স্বপ্নে দেখেন উনার দুটো ছোট ছোট শিশু বাচ্চা ছিল, এই শিশু বাচ্চা দুটি একে অন্যকে হত্যা করছে এবং খুবই নৃশংসভাবে জবাই করে হত্যা করছে। আচ্ছা, এই স্বপ্নটা উনি প্রায় রাত্রি উনি স্বপ্ন দেখতেন। উনি এটা নিছক স্বপ্ন মনে করে উনি উড়িয়ে দিলেন, যে হয়তো বা এটা নিছক স্বপ্ন, এছাড়া আর কিছুই না। তো আসলে ভাই এর মধ্যে কি হয়, বাচ্চাদের উনি খেয়াল করলেন বাচ্চাদের ভিতরে এক ধরনের একটা অদ্ভুত পরিবর্তন আসছে। সেটা এমন যে বাড়িতে যত গাছ ছিল সব গাছ, ছোট ছোট টবের গাছগুলোর এই বাচ্চা দুটো মাথা ভেঙে ফেলতো। আচ্ছা, এবং ওদের বাড়িতে যত পুতুল ছিল উনি কিনে দিয়েছিল, যত কিছুর পুতুল, সবগুলো পুতুলের মাথা ভেঙে ফেলতো। আচ্ছা, তো এইটা একটা বিষয়। তো এটাও উনি স্বাভাবিকভাবে নিয়েছিলেন, হয়তো বা শিশু সুলভ আচরণ, এটার কারণে এটা হতে পারে। তো উনি এরপরে রাসেল ভাই যেটা দেখেন, উনি একদিন ছুটির দিন বাসায় ছিলেন। তো বাসায় থাকাকালীন সময় উনি হঠাৎ করে দেখেন দুই বাচ্চা খুব ভয়ঙ্কর ভাবে মারামারি শুরু করেছে। এবং এটা শিশুদের মারামারি না, দেখে মনে হচ্ছিল এটা বড়দের মারামারি। এবং মারামারি করার সময় ওরা একে অন্যকে অদ্ভুত কিছু ভাষায় কথা বলছিল, যে আচ্ছা, ভাষাটা কোনোভাবেই মালদ্বীপের ভাষা হলো দিবেহি ভাষা। এটা দিবেহি ভাষাও না, এটা ইংলিশ ভাষাও না, এটা ইন্ডিয়ান ভাষাও না, এটা যে কি ভাষা উনি কিছুতেই ফাইন্ড আউট করতে পারছিলেন।
কারণ উনি নিজেও বেশ কয়েকটা ভাষা জানতেন, সার্বস্ত কয়েকটা দেশের ভাষা উনি জানতেন, ওই খালিদ বিন সাইদ। তো উনি চিন্তায় পড়ে গেলেন, তাহলে ওরা কি ভাষায় কথা বলছে, ওরা কি ভাষায় এই মারামারির সময় এই শব্দগুলো ব্যবহার করছে। উনি তো চিন্তিত হয়ে পড়লেন রাসেল ভাই। তো চিন্তিত হওয়ার পরে উনি চিন্তা করলেন যে আহ ওদেরকে কিছু মানসিক রোগের ডাক্তারের কাছে নিয়ে যায়, শিশু যেই ডাক্তার আছে আর কি। তো শিশু চাইল্ড রোগ বিশেষজ্ঞ, স্পেশালিস্ট যারা। জি, হুম। তাদের কাছে নিয়ে গেলেন। তারা দেখে বলে যে আপনার বাচ্চা তো সম্পূর্ণ সুস্থ, আমাদের কাছে তো তেমন অ্যাবনর্মাল কিছুই মনে হচ্ছে না। এবং সত্যি রাসেল ভাই, ওরা কিন্তু ডাক্তারের কাছে গিয়ে খুব স্বাভাবিক আচরণ করেছে বাচ্চা দুটো। আচ্ছা। তো ডাক্তারের মনে হয় যে বাচ্চা দুটো একেবারেই সুস্থ, বরং কিছু ওষুধ লিখে দিয়েছে, বলছে আপনি এই ওষুধগুলো বাচ্চাদেরকে খাওয়ান, বরং আপনি ডিউটি করেন, আপনি নিজেই একটু আহ ই করেন, কিছু কাউন্সিলিং করেন, আপনি নিজেই আসলে ক্লান্ত, আপনার নিজেরই কাউন্সিলিং দরকার। মানে ওনাকেই উল্টো সাজেস্ট করেন হুম। ডাক্তার যে আপনারই ট্রিটমেন্ট প্রয়োজন। তো যাই হোক রাসেল ভাই, উনি এই কথা শুনে খুব রেগে যান, উনি বাসায় চলে আসেন আবার বাচ্চাদেরকে নিয়ে। তো রাসেল ভাই, এরপর থেকে বাড়িতে অদ্ভুত কিছু ঘটনা ঘটতে থাকে। সেটা হলো, রাত যখন হয়ে যেত তখন তার কিচেনে কিছু শব্দ, হুম, হুম। মনে হচ্ছে থাল বাটি ফেলে দিচ্ছে, তারপরে তরকারি কাটাকুটি করছে, এরকম শব্দ। কিন্তু ওখানে যাওয়ার পরে উনি কোনো শব্দ শুনতেন না। তখন এটা মনে করতেন প্রথম 1-2 দিন মনে করছে মনের ভুল। কিন্তু এরপর থেকে রাসেল ভাই কিচেনের সব থাল বাটিগুলো আওলা ঝাওলা অবস্থায় পাওয়া যেত, মানে হুম, একদম হুম। আওলানো অবস্থায়, মানে কেউ আউলিয়ে গেছে আর কি। তখন উনি বুঝলেন যে আসলে আমার বাড়িতে ভিন্ন রকম কিছু হচ্ছে। এর মধ্যে রাসেল ভাই, এর ঠিক 2-1 দিন পরে সবচাইতে মারাত্মক যে ঘটনাটা ঘটে সেটা হলো, উনি এক রাত্রে শুয়ে আছেন, হঠাৎ করে দেখেন ওনার বাচ্চা দুটো ওনার পাশে নাই, হাজবেন্ড ওয়াইফের পাশে বাচ্চা দুটো নাই। বাচ্চা দুটো কোথায় গেল কোথায় গেল, উনি তাড়াতাড়ি ওনার স্ত্রীকে ডেকে তোলেন। উনি ডেকে তোলার পর তখন ওনারা বাচ্চাদের খুঁজতে খুঁজতে, মানে ঘরের ওনার বাড়িটা বিশাল বড় একটা কোয়ার্টারে মানে থাকতেন। তো খুঁজতে খুঁজতে হঠাৎ করে ড্রয়িং রুমে গিয়ে দেখেন টিক 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 যেভাবে দেয়ালের সাথে দৌড়ায়, একটা টিকটিক আর একটা ধাওয়া করে, দৌড়ায়, খেলা করে, বাচ্চা দুটো ঠিক দেয়ালের সাথে ওইভাবে খেলা করছে টিকটিকির মতো। এই দৃশ্য দেখে আসলে ওনার স্ত্রীর সাথে সাথে চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে পড়ে যান। আর উনি যখন ওই চিৎকার শুনে যখন ওই বাচ্চা দুটো তার দিকে তাকায়, তখন উনি বুঝতে পারলেন এই তাকানো, এই দুটি আমার ওই দুটা বাচ্চার তাকানো নয়। তখন বাচ্চা দুটোর চেহারা ভয়ঙ্কর হয়ে গেছে এবং তাদেরকে কালো, মানে তাদের পুরো বডি ফর্সা, কিন্তু চেহারা, দুজনের চেহারাই ভয়ঙ্কর রকম কালো হয়ে গেছে। তো এই দৃশ্য দেখে উনিও সেন্সলেস হয়ে পড়েছেন রাসেল ভাই। তারপরে সকালে যখন উভয়েরই যখন জ্ঞান ফেরে, তখন দেখেন বাচ্চা দুটা কিন্তু জায়গায় ঘুমিয়ে আছে, ওই বিছানায় ঘুমিয়ে আছে। তখন ওনার স্ত্রীকে জ্ঞান ফেরান। তারপরে উনি এইটার জন্য পরবর্তীতে একজন হুজুরের মানে পরামর্শ নেন। শরণাপন্ন হয়। ওখানে মালদ্বীপের একজন হুজুরের, স্থানীয় হুজুরের পরামর্শ নেন। তখন স্থানীয় পরামর্শ অনুযায়ী তখন ওই হুজুর, উনি বেশ কিছু রিচুয়াল করে উনি বললেন যে আসলে আপনি যে জায়গাটা বারবার টহল দিচ্ছেন, এই জায়গাটা আসলে অফিসিয়ালি যাওয়া নিষেধ। হুম। তারপর আপনি ওখানে গিয়েছেন, ওখানে কিছু জিনেরা থাকে, আপনি বারবার ইঞ্জিন চালিত এই স্পিড বোট নিয়ে ওখানে টহল দিয়েছেন, এটা ওরা ডিস্টার্ব হয়েছে। এবং আপনি আরেকটা কাজ করেছেন, সেখানে রেগুলার টহলের ব্যবস্থা করেছেন, এটা ওদের আরো বিরক্তির কারণ। এই কারণে আপনাকে এরা ডিস্টার্ব করছে। তা আপনি এটা নিষেধ করে দেন, আপনারা এটা টহলটা বন্ধ করে দেন, তাহলে আর এখানে আর সমস্যা হবে না। সমস্যা তিনি আসলে উনি পরে টহলটা বন্ধ করে দেন, উনি যেহেতু ওই দায়িত্বে ছিলেন, ওই টহলটা বন্ধ করে, এবং আস্তে আস্তে ওনার ফ্যামিলি আবার স্বাভাবিক হতে থাকে রাসেল ভাই। তো এটাই ছিল রাসেল ভাই ঘটনা। ওনারা এখন স্বাভাবিক আছেন, এখন ওনারা জীবিত আছেন, সবাই ভালো আছেন, স্বাভাবিক আছেন। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে, তার ঘটনায়, এবং আপনার ঘটনাটি আমরা শুনে আসব। আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। চলুন শুনে আসছি। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা আরো একবার বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। হ্যালো লিসেনার, আমি রুবেল। আমি বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে আসছি। আমি আমার দ্বিতীয় ঘটনা চলে যাচ্ছি। আমার সাথে যখন এই ঘটনাটি ঘটে তখন আমি এসএসসি পরীক্ষাতে ছিলাম। আমি ঘটনাটা শুরুর আগে আমি আমার বাড়ির সম্বন্ধে কিছু বলতে চাই, বাড়ির বর্ণনা দিতে চাই। আমি মাটির তৈরি 3 তলা বাড়িতে থাকি, তার মধ্যে আমি থাকতাম 3য় তলায়। আমাদের বাড়ির আঙ্গিনাটা ছিল তুলনামূলকভাবে একটু বড়, এবং রুমের আঙ্গিনার এক পাশে ছিল রুম, এবং তার বিপরীত পাশে ছিল একটা বাথরুম, একটা গোয়াল ঘর, আর মাঝখানে ছিল আঙ্গিনার মাঝখানে ছিল একটা পেয়ারা গাছ। যাই হোক, যারা গ্রামে থাকেন তারা হয়তো অনেকে জানবেন, গরুর যে
গোবর পাওয়া যায় এবং সেটা রোদে শুকিয়ে এক ধরনের জ্বালানি তৈরি করা হয়। গ্রামের ভাষায় এটাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ডাকে। কিন্তু আমাদের ওইখানে রাজশাহীতে এটা ঘুষি বলা হয়। তো যাই হোক, আমাদের বাড়িতেও এই ধরনের কিছু ঘুষি তৈরি করা হতো এবং সেগুলো এই যে পেয়ারা গাছের কথা উল্লেখ করলাম এবং এই পেয়ারা গাছের নিচে এগুলো শুকানোর জন্য রাখা হতো। তো আমার আম্মা একজন গৃহিণী এবং গৃহিণী হওয়ার কারণে উনি দিন রাতে যে কোনো সময় কাজ করতেন বাড়িতে। কারণ যেহেতু আমাদের জমি ছিল, ধান টান উঠাতে হতো এবং তিনি রাত 2টা 3টা এটা মানে আমি উঠলে মাঝে মাঝে দেখতে পেতাম যে কাজ করতেছে। এটা দেখে আমি খুব একটা আশ্চর্য হতাম না, এই বিষয়টা অনেক স্বাভাবিক ছিল না। যাই হোক, আমি একদিন পড়াশোনা শেষ করে প্রায় 1টার সময় আমি দ্বিতীয় তলা থেকে বাথরুমে যাওয়ার জন্য যাই। তবে আঙিনার মধ্যে দিয়েই যেহেতু বাথরুমে যেতে হতো, আমি আঙিনার মধ্যে দিয়েই যাচ্ছিলাম। দেখলাম আমার আম্মাকে এই ঘুষিগুলো জ্বালানি হিসেবে যে ঘুষিগুলো ব্যবহার করতে হতো সেই ঘুষিগুলো বস্তার মধ্যে ভরতেছে এবং একবার দাঁড়াই দিচ্ছে আবার ভরতেছে। আমি পাশ কাটিয়ে চলে গেলাম। বিষয়টা স্বাভাবিক ভাবে নিলাম, কারণ আমি এটা আগে দেখছি এরকম কাজ করছে, এটা স্বাভাবিক একটা বিষয় ছিল। যাই হোক, আমি গেলাম। আমি কিছুক্ষণ পরে বাথরুম থেকে বের হতেই আমার আম্মাকে দেখতে পেলাম কেউ সেখানে হাত পা ছাড়িয়ে পড়ে রয়েছে। তো আম্মা যেহেতু অসুস্থ ছিল, আমি মনে করলাম কি হয়তো অসুস্থ, হয়তো কিছু একটা হয়েছে। আমি কিন্তু তখন পর্যন্ত বিশ্বাস করছি কি এটা আমার আম্মাই ছিল। যাই হোক, আমি আমার আব্বুকে দৌড়ে ডাকতে গেলাম দরজার ওখানে, কি লাইট নিয়ে হয়তো বের হয়ে আসবে এবং আম্মাকে ঘরে নিয়ে যাব, এই ধরনের একটা কিছু আমি বলার জন্য গেলাম। যাই হোক, যেহেতু গরমকাল ছিল এবং মানে হয়তো ছাদ ফ্যান চলতেছিল ঘরের ভিতরে, এই জন্য মানে আমি নক করছি, বাবা শুনতে পায় নাই, এই জন্য আমি জোরে জোরে ধাক্কা দিছি। রাসেল ভাই, এই মুহূর্তে ঘটলো রাসেল ভাই সেই ঘটনা। আমি দেখলাম যখন দরজা খুললো, আমি দেখলাম আমার বাবা মা দুজনে ঘর থেকে বের হয়ে আসছে। রাসেল ভাই, আমি লাইট নিয়ে সাথে সাথে দেখলাম রাসেল ভাই সেইখানে সেই ভুসি ভর্তি সেই ভুসি ভর্তি রাসেল ভাই বস্তাটি ওখানে পড়েছিল, কিন্তু আমি কাউকে ওখানে দেখতে পেলাম না। আমি এটা দেখে পুরো ভাই ভাই সেই রকম আমি ভয় পেয়ে গেলাম। রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা, দ্বিতীয় ঘটনা। তার মানে ওখানে কেউ ছিল না এবং আপনি যেটা দেখেছেন সেটা আপনার মাকে হয়তো দেখেননি, অন্য কাউকে দেখেছেন, সেটা আপনি বলতে চাচ্ছেন। আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে সঞ্জানা সঞ্জু আমাদের সাথে আছেন এবং অনেকদিন পর ভূত FM শুনছেন এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মোহাম্মদ এম আহসান হাবিব এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সব্যসাচী রাহা রাতুল যশোর থেকে, আমাদের আছেন MI মুন্না এবং আমাদের সঙ্গে আছেন ফারুক আহমেদ, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও অনিক রয়, এছাড়াও আছেন আমাদের সঙ্গে ফাহিম RF, আমাদের সঙ্গে আছেন MD তোফাজ্জল হোসেন সুমন, আমাদের সঙ্গে আছেন সুমাইয়া স্নিগ্ধা, আমাদের সঙ্গে আছেন তুষার আহমেদ তুহিন, এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি MD সাইফুল ইসলাম, আমাদের সঙ্গে আছেন সিফাতুর সিয়াম, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই, আমাদের সঙ্গে আছেন ইয়াসিন শাফিন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও রাকিবুল ইসলাম সেতু সহ আরো অনেকে, সুরাইয়া মিম আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি বগুড়া থেকে, আমাদের সঙ্গে এছাড়াও আছেন দেখতে পাচ্ছি এহসান আছেন, লাইট অফ করে পুতেন শুনছেন, মোহাম্মদ হাসান আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই। তো যাই হোক, যারা আছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ এবং আশা করছি পুরোটা সময় আমাদের সঙ্গে থাকবেন। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে একটা অডিও ক্লিপে যাব এবং এই অডিও ক্লিপের পরে আমরা আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউন টু রেডিও ফুর্তি FM and do ফুর্তি। Mood FM, the night comes alive with Graminfo. আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি পারভেজুর রহমান রিজন ফরিদপুর থেকে বলছি। রাসেল ভাই, আমি আগেও বেশ কিছু ঘটনা পাঠাইছি, বাট আমার ঘটনা হয়তো আপনাদের ভালো লাগেনি বলে প্রচার করেননি, কিন্তু একটা ঘটনা প্রচার করেছিলেন 16 তারিখে। সেই ঘটনার প্রচার করার কারণে উৎসাহ থেকে বিভিন্ন সময় ঘটনা সংগ্রহ করে আপনাদের কাছে পাঠাই।
ভালো লাগা না লাগা সেটা আপনাদের ব্যাপার। যাই হোক ভাই, আমার ঘটনাটা গুলো বেসিক্যালি এই বামন বেটে মানুষ, বামন কেন্দ্রিক। কারণ আমাদের এলাকাতে বেশ কিছু স্পট আছে। যদি প্রত্যেকের কোনো লিসেনার সূত্রে শুনে থাকেন তাহলে হয়তো আপনারা কোয়ারি করতে পারেন যে আমার এলাকার, মানে আমার বাসার এখানে রুস্তম মিয়ার মেহগুনির বাগান মানে একটা জায়গা আছে। সেইখানে একটা স্পট, ওখানে আগে বামন দেখা যেত, বামন মানুষকে। এখন তো তেমন একটা ঘটনা আছে, আমি একটু পরে বলতেছি। তারপরে আমাদের এলাকার হাজরাবাড়ি নামক একটা জায়গা আছে, ওইখানে হাজরাবাড়ির রাস্তার সঙ্গে মেন সড়কের সাথে একটা কল ছিল, আর তার পাশে একটা বড় তাল গাছ ছিল। তাল গাছটা এখনো আছে বোধহয়, কলটা নেই। ওইখানে এক জোড়া জোড়া বামুন এসে একজন কল ছাপতো, একজন পানি খেত, অনেকেই দেখতো এই জিনিসটা। এগুলো আগে ছিল। তারপরে আমাদের এখানে শহীদ মিনার নামক একটা জায়গা আছে, শহীদ স্মৃতিস্তম্ভ আছে, শহীদ মিনার নামক জায়গা। ওইখানে জোড়া তাল গাছ ছিল, ওইখানে মাঝে মাঝে মানুষ রাতের বেলা এক সুন্দরী সাজগোজ করে একজন বউ দেখতে পেত। এরকম নানান বামনের কাহিনী ছিল আমাদের এলাকাতে। মূল একটা ঘটনা আমি বলবো, তার আগে ছোট্ট একটা ঘটনা বলে নি। রুস্তম মিয়ার যে মাঠের কথাটা বললাম, ওই রুস্তম মিয়ার মাঠের হাতের বাম পাশে ছিল একটা অনেক পুরাতন ডোবার মতো পুকুর, নোংরা একটা পুকুর ছিল। ওইখানে মাছ চাষ করতো সুকেশ মালো নামে একজন জেলে। ওই মাছের চাষ করতো। তো তখন ওই মাছের চাষ করার কারণে রাতের বেলা ওই এক শ্রেণীর লোক আছে যারা মাছ চুরি করে। সুকেশ তো কি ওই ছোট্ট আগেকার আমাদের ওই যে ব্যাটারি লাগানো যে টর্চ গুলো, সেগুলো নিয়ে ও অনেক রাতে জেলে তো ওরা ভয় ডর একটু কম পেত। যাই হোক, ওই সুকেশ প্রত্যেকদিন রাত্রি রুস্তম মিয়ার মাঠের ওখান দিয়ে গিয়ে ওর পুকুরে যে পুকুরে মাছ চাষ করতো, ওই পুকুরে পাড় দিয়ে ওখান দিয়ে ওই টর্চটা মারতো। এরকম করে টর্চ মারতে মারতে মাঝে মাঝে ঘুরতো। একদিন সুকেশ একটু পুকুরে টর্চ মারতে গিয়ে একটু ঘুরতে ঘুরতে পুকুরের পাড় দিয়ে ঘুরতেছে, হঠাৎ করে সুকেশে পা জড়াই ধরে বলে যে আমারে নিয়ে যা। সুকেশ টর্চ মেরে দেখে গোটা বিবর্ষ সেই বামন ওই বলে আমারে নিয়ে যা। সুকেশ কোন রকম ভাবে ঝাড়া দিয়ে লাথি মেরে, পা ঝাড়া দিয়ে, যাকে বলে পা ঝাড়া দিয়ে ফেলে দিয়ে চিৎকার করতে করতে দৌড়। পরে সুকেশের পিছে উঠে দৌড়াচ্ছে। সুকেশ পরে পাশে এক বাড়িতে দরজা নক করে, গেট নক করতে করতে তারা কিভাবে যেন তারা খুব তাড়াতাড়ি তারা টের পেয়ে যায়। তারা এসে গেট খোলার সঙ্গে সঙ্গে বলে আমারে বাঁচান, আমার ইয়া করছে। পরে এরকম তারা লোকজন বেরোনোর পরে টাকা দেখে নেয় যদিও। তারপরে ওই সুকেশের ঘটনা আছে এরকম। আরেকজন আছে আমাদের এলাকার, তার নামটা বলা যাবে না, তার সঙ্গে সেম একই ঘটনা ঘটছে যাচ্ছিল। এরকম ঘটনা আছে বেশ কিছু। যাই হোক রাসেল ভাই, এটা আমার মুখ্য বিষয় না। আমি মূল যে ঘটনাটা বলবো, সেই ঘটনাটা 1982 অথবা 83 সালের কথা। আমার বাবা বলছে ঘটনাটা। আমার দাদা বাড়ি যেখানে, আমার দাদা বাড়ির সামনে আমাদের নিজস্ব মাঠের সাথেই রাস্তা, পাকা রোড, তার পাশে সরকারি একটা প্রতিষ্ঠান। সরকারি প্রতিষ্ঠান মানে কি, সরকারি আপনার বললে বুঝবেন, সরকারি এতিমখানা যাকে বলে, এই এতিমখানা আছে আমাদের দাদা বাড়ির অপোজিটে। এখন যদি সেটা বাউন্ডারি দিয়ে আটকায় ফেলছে, আমার কোনো ইয়া নাই, কমিউনিকেশনের কোনো সিস্টেম নাই। যাই হোক, তখন এখানে ছেলেরা থাকতো, বয়েজ এতিমখানা, গার্লস এতিমখানাটা ভিতরে ছিল, এখানে ওটা আলাদা আটকানো ছিল। যাই হোক, বয়েজ এতিমখানার সঙ্গে আমার দাদা বয়েজ এতিমখানা থেকে আমার দাদা বাসায় আসতে 30 সেকেন্ড সময় লাগে। মূল ঘটনায় আসি। সময় 1982 বাবা বলছে, দেখেন ঘটনাটা হলো এতিমখানার যে আগে ছেলেদের বানাতো রাতের খাবার হিসেবে, প্রত্যেকটা ছেলের 2টা করে লাল আটার রুটি আর ওই সবজি, ভেজিটেবল কয়েক ধরনের সবজি মিক্স করে এক ধরনের একটা খাবার রান্না করতো। এটা দিয়ে ওরা রাতের বেলা রুটি আর ওই তরকারি খেত। আর আমি বলে রাখি ভাই, ওখানে একটা ঘর ছিল, একটা আছে পাকা 3 সেট দালান ঘর, আরেকটা আছে শুধু টিন দোয়া পাকা, চারপাশে টিন, আর জানালা আছে। ওই অনেক বড় বড় ঘর তো, 50 ফিট 60 ফিট লম্বা একটা ঘর, লম্বা ঘর। ওই ঘরে জানালা ছিল, বা জানালায় কোনো শিক ছিল না, জানালা যেটা প্রোটেকশন দেয় সেটা। ছেলে মানুষ থাকতো তো, ওখানে চোট্টরে কোনো ভয় ছিল না, জানালা ওরা খুলেই ঘুমাইতো। এরকম গরমের দিন ছেলেরা যখন মাগরিবের আজান এশার আজান যখন দিত, ওই এতিমখানার ছেলেরা সবাই
নামাজ পড়তো। তা, দুই একজন থাকতো কি থাকতো না, ওই বারান্দায় বসে থাকতো না, বেশিরভাগ ছেলেরা নামাজ পড়তো। এবং তা নামাজ পড়ে এসে ছেলেরা যখন খেত, মানে খাইতে, রাতের খাবার খেতে যেত, তখন দেখতো যে তাতে রুটি, যদি এক রুমে যদি 30 জন থাকে, সেদিন 60টা রুটি রুটি আছে, 2টা কি 3টা বা 4টা রুটি, আর রুটি খাওয়া খাওয়া, তরকারি নষ্ট করা, এরকম করে মাঝে মাঝে ছেলেরা এরকম দেখতো। ওই যারা থাকতো তাদের দোষ দিত, বলে তোমরা খাইছো, যে নিজেদের মধ্যে মাঝে মাঝে গন্ডগোলের সৃষ্টি হতো। তো এরকম গন্ডগোলে যখন সৃষ্টি হতো, মনোমালিন্য সৃষ্টি হতো, তেমন মাঝে মাঝে এই ঘটনা ঘটে। নামাজ পড়ে ওরা যখন আসে, তখন তাদের খাবার নেই। কি ব্যাপার, এরকম হয় কি কারণে? পরে ছেলেরা একদিন প্ল্যান করছে, তারা বিভিন্ন জায়গায় ছড়ায় আসছে, আর তারা দেখবে যে কে এই কাজটা করে। মানে এক গ্রুপ ওরা চেষ্টা করছে, 7-8-10 জন মিলে যে কাজটা কারা করে। নামাজ পড়তে গেছে, কিন্তু তা ওরা এরকম বিভিন্ন জায়গায় লুকায় আছে। পরে দেখে কি, যে ওদের পিছনে, মানে ঘরের পিছনে যে ফাঁকা জায়গা, ওইখান দিয়ে, পিছন দিয়ে, ওই যে জানালা তো গ্রিল থাকে না, ওই যে যে আমি যেটা বললাম যে আমাদের এখানে বামুনের যে অনেক ইয়ে ছিল, ওইরকম বামুন টাইপের একটা মানুষ, ওর গায়ে পোশাক আশাক সবই ছিল ভাই। মানে ও বামন, ও এসে অনেক বড় একটা টেবিল, তো খাবার টেবিল, রুটি রুটি সাজানো থাকে, ও এসে কোনো কথা নেই, ও হাপুর হুপুর গপা গপ করে ও রুটি খাচ্ছে আর তরকারি খেয়ে ফেলতেছে। রুটি আর তরকারি কেমন খেতে খেতে মনে করেন যে অল্প সময়ের মধ্যে 15-20টা রুটি খেয়ে ফেলছে, বা 30টার মতো রুটি খেয়ে ফেলছে। তখন ওই ছেলেগুলা বুঝছে যে এই এই করে কাজটা। তখন ওরা করছে কি, যে জানালা দিয়ে ঢুকছে, ওরা পিছন দিয়ে যে সে জানালা দিছে বাহির দিয়ে আটকায়, বাহির দিয়ে ধরে রাখছে। তারপরে বিভিন্ন যে সব কটা জানালা ফাঁস করে ওরা সবাই আটকায় ফেলছে। আটকায় ফেলার পরে তারপরে ডাকাডাকি করছে সবাই, ডাকাডাকি করার পরে তখন সব ছেলেরা আসে তারা রুমের ভিতর ঢুকছে। তখন ওই যে ফিলামেন্ট বাল্ব যেগুলো, এগুলো 100 পরে তো 4-5টা হতো, রুমের মধ্যে দেখা যাচ্ছে যে সে বামুনটা, ওই যে মানে যখন দরজা ওর সব দিকে আটকে দিচ্ছে, তখন বামুনটা আতঙ্কিত হয়ে গেছে। আতঙ্কিত হওয়ার পরে মানে খুব, মানে মানুষ যখন বিপদে বলে হিংস্র আওয়াজ করে, তেমন আওয়াজ করছে, কিন্তু কোথাও বেরোতে পারতেছে না। তখন ওই এতিমখানার ওই যে ছেলেরা যে মানে চকিতে থাকতো, সেটা হলো স্টিলের ফ্রেম, মানে অ্যাঙ্গেলের ফ্রেম করা, উপরে কাঠের তক্তা পাতা থাকতো, মনে করেন 4 ফিট করে লম্বা এরকম তক্তা পাতা থাকতো, তার উপরে লোহার ফ্রেমের উপরে তক্তা পাতা। তখন এই ছেলেগুলো হাতের কাছে কিছু না পায়, যার খাটের তক্তা খুলে ওই বামুনটাকে ইচ্ছা মতো মারছে সবাই। মারতে 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 ওই বামুন তাও মনে করেন যে এত মারা মারছে, ওরা মনে করছে মার খেতে খেতে বামুনটা বেড়ে যাবে বা এরকম কিছু। ওই বামুনটা নিচে পড়ে গেছে, নিচে পড়ে যাওয়ার পরে ওরা ভাবছে যে ও মারা গেছে বা এরকম কি হয়েছে। তখন ওরা মনে করে সামনে গেছে। ওরা যখন দরজা টরজা খুলছে, তখন বলে বামুন, যখন মারছে তখন বলে বামুন এই উঠে একলা একলাই মনে করেন যে বাহির দিয়ে চলে গেছে হাঁটতে হাঁটতে। মানে রাসেল ভাইটা আমি বলতেছি, হয়তো আপনাদের কাছে অবিশ্বাস হতে পারে, লাগতে পারে, কিন্তু বাট এটা আমার বাবার নিজের চোখে দেখা। বাবা কেন, এটা আমার বাবা, আমার ফুপুরা, মানে আমার বাবা বলছে সবাই দেখছে আমাদের, ওই ঘটনাটা শুনছে। তো তখন তারা দেখতে পারেনি, কিন্তু তারা যে শুনছে। তারপরে যাই হোক, পরে তখন ইয়াতে ওই এতিমখানার এখানে একজন বাবুর্চি ছিল, তার নাম ছিল সত্তার দাদু। সে খুব, মানে অনেক কিছু জানতো, ধার্মিক প্লাস অনেক এই জিন ভূত টুত এইগুলো নিয়ে উনি অনেক কিছু, অনেক তাবিজ খবর দিত মানুষকে। মানে উনি খুব বুদ্ধিমান, একজন ভদ্র মানব, ভালো লোক ছিল, মানুষের উপকার করতো। তখন উনি ওই ছেলেদেরকে, যখন ওরা মারার পরে, তখন সত্যগুদ্দুল্লাহ নামাজ পড়তেছিল। নামাজ পড়ে তার ওই যে বেতের নামাজ পড়ে অনেক লেট করে উনি আসছে। আসার সময় তখন হলো উনি শুনছে যে এরকম একটা বেটে বামুনকে ওরা খুব মারছে। তখন উনি বললো যে তোরা তো কাজটা ভালো করিস নি, এটা তো মানুষ না, এটা মানুষ না, কি তাই বলে নাই, বলছে তোরা কাজটা ভালো করিস নি, এই জিনিসটাকে তোর মারা ঠিক হয় নাই, ওকে তোরা ধাওয়া দিয়ে খাওয়াই দিতি ভালো হতো, এই কিন্তু তোদের প্রতিশোধ নেবে। যাই হোক, পরবর্তীতে এরকম ওই বেশ কিছুদিন কেটে গেল। 7-8 দিন পরে হঠাৎ করে ছেলেরা রাতের বেলা খাচ্ছে, নামাজ পড়ে এসে রুমের মধ্যে খাচ্ছে, ওই বেটে বামুনটা আবার সেই জানালা দিয়ে ঢুকছে। জানালা দিয়া ঝুইকা ওই ছেলেদের খাটের তক্তা ছিল, একটা তক্তা নিয়ে যারা যারা ওর গায়ে হাত দিছে সবাইকে একলা পিটাইছে। ওদের যখন মারা শুরু করছে, সব ছেলেরা রুম থেকে যাইরা বেটার দৌড়, ভয়ে এই মারতাছে, মানে ও এলো পাতারি মার, ওর সাথে কেউ পারতেছে না, তখন আর মারতাছে। তখন মারতে মারতে ছেলেগুলো যখন অবস্থা খারাপ, তখন মনে করেন যে সত্তার দাদু বুঝতে পারছে যে লোক খারাপ। তো সত্তার দাদু নিজে আসছে, আসার পরে ওর সত্তার দাদু ধমক দিছে। ধমক দেওয়ার পরে নাকি
ওইটা থামছে, থামার পরে সত্যটা তো মানে অনেক কিছু জানতে তো দোয়া কালাম তো ওটা আটকানোর চেষ্টা করতেছে। ওটার চোখ নাকি মানে আগুনের মতো জল জল করছে, লাল টকটক হয়ে গেছে, আর ঠিকানা নাকি এতটা বিমর্ষ হয়ে গেছে, মানে ও যারে ভাবে তাকে মেরে ফেলতে এমন অবস্থা। যাই হোক, পরে সেই প্রাণীটা, ও প্রাণী হোক যাই হোক, মানে সেটা বেটে বামুন, পরে ওকে সেই সত্যটা তো কি যেন পড়ে, ঠিক আছে, তখন ওই ঘরে করলো, বললো যে তুই এখনই চলে যাবি, নাহলে আমি যদি তোরে ধরি তাহলে তোরে আমি বোতলে ভরবো বা তোরে পুরাই মেরে ফেলবো। ও তখন ওইটা বলছে, তা আমার ওরা মারলো কেন, মারলো কেন? তো উনি বলছে তুই তো ওদের খাবার খাস কেন, আমার খিদা লাগে আমি কি করব, ঠিক আছে। পরে এরকম করে কথা বলতো, ওনার সাথে অনেক তর্কাতর্কির পরে লাস্টে ও বললো যে ঠিক আছে, তুই যদি না চলে যাস তোরে ভিতরে আটকাবো, তাহলে তোরে পুরাই মারি ফেলবো। আমারে মারলে কি হবে, আমার আরো ভাই বেড়াদার আছে। তোর ভাই বেড়াদার যারা আছে, মানে ওর ভাই বেড়াদার বলতে মানে ও যেগুলো বুঝাইছে, মানে ওদের আরো সঙ্গে আছে, ওরা আরো কয়েক ভাই আছে। বললো যে যারা যারা আছে সেখান থেকে ভালো মতো চলে যাবি, বললাম যদি পরবর্তীতে তোদের আর একদিন দেখি তাহলে তোদের যেটাই পারবো সেটাই তোদের পুরাই মেরে ফেলবো। তারপরে অবশ্য ওই বামনটা একা একাই মনে করেন চলে যায় কি ওদের পাকঘরের পিছন দিয়ে, তখন ছিল ফাঁকা এই জঙ্গলের মতো, ওই দিকে চলে যায়। তারপরে পরবর্তীতে ছেলেরা যখন ওই ওরা যে ঘরে থাকতো এখান থেকে বেশ দূরে ছিল ওদের বাথরুম, ওইখানে যাইতো, মাঝে মাঝে ভয় টয় পাইতো। এই ছোট্ট দাদু অনেক প্রোটেকশন দিছে মানে মানুষকে, ওদের ইয়াকে। ছোট্ট দাদু থাকাকালীন অবস্থায় আর ওই প্রাণী মানে ওই বামনের আর দেখা যায় নাই। ঘটনাটা ভাই 100% সত্যি। যদি 83, 84, 85 সালে যারা ওই এতিমখানায় ছিল, তারা বা তাদের ছেলে মেয়ে কেউ যদি কোনো না কোনো ভাবে যদি এটা শুনে থাকে, মানে আমার ঘটনাটা শুনে থাকে, তারা তাদের বাবার কাছে জিজ্ঞাসা করে দেখতে পারে। আমার জানা মতো 100% সত্যি একটা ঘটনা। আমাদের এলাকায় কিন্তু আপনাকে আগেও বলছি যে আমাদের এলাকায় বেশ কিছু বামুনের ঘটনা ছিল বা আছে, আরো বেশ কিছু ঘটনা আছে। ভবিষ্যতে আপনাদের কাছে শেয়ার করব। এইটাই ঘটনা রাসেল ভাই। ঘটনা অনেক দীর্ঘ হয়ে গেল, যদিও যদি ভালো লাগে বা আমার ঘটনা যদি প্রচারযোগ্য হয়, তবে আপনাদের যদি সর্বোপরি আপনি যদি বিশ্বাস করে থাকেন, সেটা হলো সবচেয়ে বড় কথা, তাহলে ভূতের প্রেমে প্রচার করবেন। বাট এটাই। ভালো থাকবেন রাসেল ভাই, ভূতের প্রেম চিরজীবী হোক, আর আমার জন্য দোয়া করবেন সবাই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। Yes, the night comes alive with Gramophone. You are listening to Radio 4 FM. ঘড়িতে সময় রাত 1টা বেজে এই মুহূর্তে 26 মিনিট হয়ে গেল, এবং আমি রাফেল আছি সাথে। আশা করি যে আপনারা সবাই এনজয় করছেন। একটু আগে যে অডিও ক্লিপটি সেটি আপনাদের কাছে ভালো লেগেছে, এবং আমাদের এই ভূত এফএম এ যদি আপনি ঘটনা পাঠাতে চান তাহলে আমাদের অ্যাড্রেসটা আপনাকে একটু মনে রাখতে হবে। আমাদের অ্যাড্রেস হচ্ছে ভূত এফএম @radio40.fm, which is BHFM@radioFOORTI.FM। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, অথবা আপনার ঘটনা যদি আপনি পড়ে শোনাতে চান, যদি চান যে আমরা পড়ে শোনাই, সেটাও উল্লেখ করুন। এবং আপনি যদি দেশের বাইরে থাকেন তাহলে অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন বা লিখেও পাঠাতে পারেন আপনার ঘটনাটি। এই মুহূর্তে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন যিনি ঢাকার বাসিন্দা না। ঢাকা থেকে অনেকে আসবো কি আসবো না এরকম চিন্তা করেন, কিন্তু উনি সরাসরি খুলনা থেকে চলে এসেছেন আমাদের এখানে তার এক্সপেরিয়েন্স শেয়ার করার জন্য, এবং সেই জন্য তাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং এত দূর থেকে আমি তো ভাবতেই পারিনি যে এত থেকে উনি আসতে পারবেন এবং ঘটনা শেয়ার করতে পারবেন। তো আমি যখন ফোন করেছিলাম কনফিউজ ছিলাম যে উনি আসতে পারবেন কিনা, বাট ফাইনালি হি ইজ হিয়ার অ্যান্ড মানে এখন তিনি তার ঘটনা আপনাদের সাথে শেয়ার করবেন। আপনি প্লিজ একটু আপনার নামটা বলবেন, খুলনায় আপনার কোথায় বাসা সেটা বলবেন, এবং তারপরে আপনার ঘটনায় যাব আমরা। হ্যালো লিসনার, আমি সাগর, খুলনা থেকে। জি। ধন্যবাদ রাফেল ভাই আমাকে এখানে ইনভাইট করার জন্য। যদিও আমি আগেও একবার এসেছিলাম ফেব্রুয়ারি মাসের 16 তারিখে। জি। এটা আমার সেকেন্ড। আমি খুলনাতে রূপসা অঞ্চলে থাকি, রূপসা জি। মাস্টারপাড়া অঞ্চলে থাকি। আর আমার ঘটনাটা হচ্ছে, প্রথম যে আমি ঘটনাটা বলবো এটা হলো আমার বন্ধুর নাম হচ্ছে সজীব। তো আমরা রূপসা ব্রিজ আছে, খানজাহানারী সেতু, এই রূপসা ব্রিজের ওই পারে আর কি, খুলনার এপারে না, ওই পারে আমরা ফ্রেন্ড সার্কেল সবাই আড্ডা দিই। তো ওইখানে আমরা নিয়মিত বসি একটা চায়ের দোকানে। ওখানে আমরা আমাদের একটা গ্রুপ আছে অনিয়ম, সেই অনিয়ম গ্রুপের আমরা সকল ফ্রেন্ডরা ওখানে বসি।
তো প্রতিদিন আমরা ওখানে আড্ডা দিয়ে রাত্রে 9টা 10টা অথবা এরকম টাইমেই সবাই যে যার মতো চলে যাই। তো আমরা কিছু আমাদের ফ্রেন্ডের বাসা খুলনার এপারে, কিছু ওই ওপারেই বাসা, তারা ওই দিক থেকেই চলে যায়, আর কিছু আমরা এভাবে চলে আসি। তো একদিন আমরা ওরকম প্রতিদিনের মতো আড্ডা দিচ্ছিলাম, আড্ডা দিয়ে টিয়ে মোটামুটি সবাই একসাথে কথা বলে উঠে চলে আসবো যে যার মতো। তো সজীবের বাসা হচ্ছে ইলাইপুরে। ইলাইপুর, যারা খুলনার বাসিন্দা তারা চিনবে, ইলাইপুরে হলো ওর বাসা। ইলাইপুর থেকে আরেকটু ভিতরে, বাট সেই এলাকাটার নাম ও নিষেধ করতে বলে আমি ওটা বলবো না, বাট ওর ইলাইপুর এরিয়ার ভিতরেই ওর বাসা। তো ওর মোটরসাইকেল নিয়ে ও আর কি প্রতিদিন যাতায়াত করে, ওর মোটরসাইকেল রয়েছে। তো ও আর কি, আমরা সবাই যখন চলে এসেছি ওর মতো বাসার দিকে রওনা দিছে, ও বাইক নিয়ে চলে গেছে। জি। তো ও পরের দিন এসে আমাদের যেভাবে বলছে আমি এখন সেভাবে বলি, সেটা হলো ও আমাদের থেকে চলে যাওয়ার 2-3 মিনিটের ভিতরেই, মানে টোল প্লাজা পার হওয়ার পরে একটা মোড় আছে, চৌরাস্তার একটা মোড়, সেই চৌরাস্তার মোড়ে একদম হাইওয়ে, এটা ব্রিজের একেবারে প্রধান হাইওয়ে, অল টাইম বাস ট্রাক চলতেই থাকে। তো ওই হাইওয়েতে ও যাচ্ছিল, হঠাৎ করে ও মানে দেখতে পায় যে রং সাইড থেকে একটা আসতেছে, একটা বাস আসতেছে ওর ওর সাইড থেকে। তো ও আস্তে বাইকটা সাইডে চাপায় মোটামুটি দাঁড়ায় যে একটু ওই গাড়িটা যাক, তারপরে ও আবার টার্ন করবে। তো ওইটাও একটু স্লো করে যেই আবার স্টার্ট অফ করে নাই, কিন্তু স্লো করার সাথে সাথে ওর স্টার্ট বন্ধ হয়ে যায় আর কি বাইকের। তো বাইকের স্টার্ট বন্ধ হয়ে যাওয়ার কারণে ও কয়েকবার আবার ট্রাই করে তো হচ্ছে না, মানে আরো কয়েকবার একটু ট্রাই করে। এরপরে ট্রাই করতে করতে মানে ও বুঝতে পারে না যে আসলে কি সমস্যা, মানে তেলও আছে বা অন্যান্য সবকিছু। তো কিছুক্ষণ পরে আর কি স্টার্ট ওঠে, কিন্তু স্টার্ট ওঠার ঠিক কিছুক্ষণ আগে ও ফিল করে যে ওর গাড়ির পিছনে কেউ একজন উঠে বসলো। মানে বাইকের পিছনে যদি উঠে বসে তাহলে একটা বাইকে একটু নড়াচড়া হবে। তো ও একটা ফিল করে যে বাইকের পিছনে কেউ একজন উঠে বসছে। তো এটা ও ওই সময় ওইটা খেয়াল করে নাই, কারণ ওর টেন্ডেন্সি ছিল বাইক কেন স্টার্ট হচ্ছে না। তো ও বাইক নিয়ে সোজা টার্ন করে চলে যায়। আর কিছু দূর যাওয়ার পরে কুদির বটতলা নামে একটা জায়গা আছে, ওই কুদির বটতলা জায়গায় গিয়ে ওর বাইক আবার বন্ধ হয়ে যায়। এবার রাস্তার মাঝখানেই মানে হুট করে রানিং গাড়ি হুট করে অফ হয়ে যায় স্টার্ট। ও সাইড নিয়ে আবার ট্রাই করে, চেক করে কি কি দিয়ে কি, বারবার ট্রাই করে, বাট কোনো অপশন খুঁজে পায় না। ও গাড়ি থেকে আবার নামে, গাড়ি থেকে নামার পরে নাইমা ও গাড়িটা এবার ভালোভাবে চেক করে যে কি দিয়ে কি, মানে ও খুঁজে পায় না। মানে আমি গাড়ি সম্বন্ধে তেমন কিছু জানি না, বাট ও বলছে যে গাড়ির বিভিন্ন যে জিনিসগুলো সমস্যা হয় ও সেই জিনিসগুলো বারবার চেক করছে, বাট তেমন কিছুই ও প্রবলেম খুঁজে পায় না। পরে ও আবার বাইকে উঠে আবার স্টার্ট কয়েকবার দেওয়াটার পরে স্টার্ট ওঠে, কিন্তু ঠিক যখন স্টার্টটা ওঠে তখন ও আবার ফিল করে যে বাইক থেকে কেউ একজন নেমে গেছে। মানে বাইক থেকে কেউ একজন নেমে গেলে যে মানে বাইকটা নড়বে যেভাবে, ঠিক সেইভাবে। তো ও তখন একটু মানে হয় যে কিভাবে বাইকটা, ও পিছনে তাকায় আর কি। তখন পিছনে তাকায় এদিক ওদিক তাকানোর পরে দেখে যে না, আসলে কেউ নাই আশেপাশে, হাইওয়ে, আশেপাশে কোনো লোকজনও নাই, রাত্র বাজে 9টা 10টা ওই সময়, গাড়ি ঘোড়া চলতেছে, বাট মানুষজন তেমন একটা নাই। তো মানে একটু কনফিউশন কি ব্যাপার। তো ওর মাথা ওইটা নিয়ে, ওর মেজাজটা অলরেডি অনেক খারাপ, কারণ গাড়ি বারবার অফ হয়ে যাচ্ছে, ওর মেজাজটা খারাপ। তো যার কারণে ও আবার গাড়ি অন করে ওই স্টার্ট ওঠার পরে আবার চলে যায়। এবারে ও ভিলেজ রাস্তার ভিতরে ঢোকে, এবার হাইওয়ে থেকে ও ওর বাড়ির রাস্তার দিকে ঢোকে। ওই রাস্তার দিকে যখন ঢোকে, ওই রাস্তায় ঢোকার পরে আরো সেভারাল টাইমস ওর বাইকটা বারবার অফ হয়ে যায় এবং ইঞ্জিন স্টার্ট নেয় না, নানান ঝামেলা হয়। ও বিভিন্ন ভাবে বাইকটাকে আবার অন করার পরে স্টার্ট করে তারপরে কিছু দূর যায়, কিন্তু বাড়ি থেকে 1 অথবা 2 কিলোমিটার ডিস্টেন্সে যখন ও পৌঁছায় লাস্ট বারের মতো, তখন ওর গাড়িটা আবার অফ হয়ে যায়। তো ওই সময় যখন অফ হয়ে যায় তখন ও গাড়িটা মানে স্টার্ট না দেওয়ার চেষ্টা করে চুপচাপ গাড়ির উপরে বসে চিন্তা করে যে আজকে গাড়িটার সমস্যাটা কি। গাড়িটার তো এই সমস্যা হওয়ার কথা না, যদিও ওর গাড়ি নতুন, তো এই সমস্যা হওয়ার কোনো কারণ নেই। তো ও বলছে যে সমস্যাটা কি তাহলে। এবার ও পিছনের কথাগুলো ভাবতেছে যে কি সমস্যা, গাড়িতে কি সমস্যা। পিছনের কথা ভাবতে ভাবতে ওর হঠাৎ মনে পড়লো যে ব্রিজের ওইখানে একবার ও ফিল হয়েছিল গাড়ি থেকে যেন উঠছে, আবার কদির বটতলায় এসে মনে হয়েছে গাড়ি থেকে কেউ নামছে। তখন ও ফিল করতেছিল যে আসলে এইটার কোনো মানে রিলেশন আছে। হ্যাঁ রিলেশন আছে ঘটনার কিনা, সাথে। এটা মানে ও করতেছে। কিন্তু তখন ও আবার মানে নিজে বলতেছে না না এইসব কেন হবে, এই রাত্র বাজে 9টা 10টা, এখন এইসব হওয়ার তো কোনো অকেশন নাই। তো ও এইটা টার্ন করে ও মানে আবার চালাবে বা গাড়ি স্টার্ট দিবে এরকম ভাবতেছে। এর ভিতরে হঠাৎ করে মানে ওই জায়গায় এমনিতেই আলো নাই, অন্ধকার, গ্রামের রোড, মানে রোড লাইন যে ইয়াগুলা থাকে লাইট টাইট ওইগুলো নাই। তো ওর ঘাড়ের উপরে একটা পিছন থেকে হাত দেয়, হাত দেওয়ার সাথে সাথে ও লাফ দিয়ে উঠে পিছনে তাকায়। পিছনে তাকানোর পরে সাথে সাথে দেখে যে একজন হুজুর, সাদা পাঞ্জাবি পরা, সাদা দাড়িওয়ালা,
এবং ওই হুজুরকেও আগে কখনো দেখে নাই, কিন্তু ওইটা ও ওর এলাকার ভিতরে বসেই হয়। এবং ওই হুজুর ওকে বলতেছে, বাবা আপনি তুমি কি আমাকে একটু সামনে আগায় দিয়ে আসবে, আমার সামনেই আমার বাসাটা। তখন ও হতভম্ব হয়ে ও বলতেছে, আপনি কে, আর আপনি আমার গাড়িতে কেন, আপনাকে তো আমি চিনি না, আপনি আমার গাড়িতে কেন উঠছেন? তখন ও বলতেছে, না আমি ওই সামনে যাবো তো, ওই বিলের পরেই আমার বাসাটা, তুমি যদি আমাকে একটু পারো ওই মাঠটা ক্রস করে আমাকে একটু ওই বাসার সামনে নামায় দাও। তখন উনি বলতে ওই সজীব বলতেছে যে, তাহলে আপনাকে আমি চিনি না জানি না, আর আপনাকে তো আমি আগে কখনো দেখি নাই, আপনার বাসা যদি বিলের পরে হয়ে থাকে তাহলে তো আপনাকে আমি চিনবো, আপনি তো আমার এলাকার লোক, কিন্তু আপনাকে তো আমি চিনি না, আর বলা নাই কওয়া নাই আপনি হুট করে আপনার আমার গাড়ির পিছনে উঠছেন, না আমি আপনাকে নিতে পারবো না। ও এইটা বলতেছে, তখন বলতেছে একটু সামনেই তো বাবা, আমাকে একটু নামায় দাও। তখন ও বলতেছে, না আমি পারবো না। এরকম কথাবার্তা চলতেছে, ও তো মানে বাইকে বসে পিছন দিকে ফিরে কথা বলতেছে। তো সামনে থেকে একটা লোক এসে ওরে বলতেছে, কিরে সজীব, কি হয়েছে তোর, কার সাথে কথা বলিস, মানে ওর এলাকারই পরিচিত। তখন ও মানে বলতেছে, দেখেন না এই যে পিছনে, বইলা দেখি পিছনে কেউ নাই। তখন মানে ও কনফিউশন, তখন ওই লোকটারে বলতেছে যে, আঙ্কেল আসলে পিছনে একজন এরকম পাঞ্জাবি পরে একজন লোক আসছে, আমাকে এইভাবে এইভাবে এই সমস্যা, ও পুরো ডিটেল বলে যে এই সমস্যাগুলো হয়েছে আমার সাথে এরকম। তো ওই আঙ্কেল বলে যে, এটা কোনো বিষয় না, এটা তুমি বাসায় যাও, বাসায় যাও, এটা সমস্যা না। তো এইভাবে বাসায় যায়। তখন ও বাসায় যাওয়ার সময় যেটা ও আর কি, বাসায় যাওয়ার পরে আর কি যেটা ও ভাবে, বাসায় ও সবার সাথে বলে ওর আব্বু আম্মুর সাথে। তো তখন যেটা ইয়া করে যে, ওই লোকটা যে বিলের কথা বলতে বা মাঠের কথা বলতে, ওই বিল অথবা মাঠের পরে কিছুই নাই, কোনো বাড়িঘর নাই, ওই পুকুর নদী টদী এইরকম খাল টাল এরকম আছে, বাট কোনো বাড়িঘরের কোনো চিহ্নই নেই। তাহলে বিলের পরে বাড়ি এরকম বলতে ও এটা আরো ইয়া হয়েছে। এবার প্রথম থেকে যে ঘটনাগুলো ঘটছে এটা ও রিমাইন্ড করে, মানে তখনও বুঝতে পারছে যে সামথিং ইজ হ্যাপেন্ড। হ্যাঁ, ও কিছু একটা তো হয়েছে, এটাও আর কি তখন আর কি রিয়েলাইজ করছে। প্রথম দিকে কিন্তু ও কিছুই রিয়েলাইজ করে নাই, বাট লাস্ট একদম যে কাহিনীটা হইলো এইটার পরেই ও বুঝতে পারলো যে না, কিছু তো একটা সমস্যা হয়েছিল। তো রাসেল ভাই এইটাও পরের দিনে সে আমাদের কাছে শেয়ার করে, এবং আমাদের ভিতরে অনেকে মানে হাসতেছিল, না এগুলো হয় কিনা এরকম। তো ও বলতেছে, ভাই সিরিয়াস, আমি মজা করার মুডে নাই, এবং আমি যে কতটা হরর এক্সপিরিয়েন্স এটা আমার লাইফে আমি এটা বলতে পারবো না। ও মানে ওর বলার এক্সপ্রেশনটা, আমি ও যদি আসতে পারতো তাহলে হয়তো আরো ভালো হতো, বাট ও আসতে পারে নাই। তো খুব মানে ও খুব ভয় পাইছে লাস্টে, যে মানে পুরো ঘটনাটা যখন ও লাস্টে রিয়েলাইজ করছে যে না আসলে কিছু একটা ছিল, তখন ও নিজে খুব আর কি। এটা ছিল রাসেল ভাই আমার ঘটনা। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমাদের সঙ্গে আরো একজন অতিথি আছেন, আমরা এখন তার কাছে যাব এবং তার আপনি প্রথমে জানতে চাইবো আপনার নাম, আপনি কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনায় যাবো আমরা। হ্যালো রাসেল ভাইয়া, আমি তানভীর, আমি শ্যামলী আদাবর থেকে আসছি। আমি প্রথমে আপনাকে ধন্যবাদ জানাতে চাই আমাকে এখানে আসার সুযোগ দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আমরা ঘটনায় চলে যাই। রাসেল ভাইয়া, ঘটনাটা হচ্ছে 1973 ঘটনা। তা আমার বড় বাবার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। আই মিন উনি হচ্ছে আমার দাদুর বাবা। তো সেদিনকার ঘটনা, আমি সরাসরি সেদিন চলে যাই। আমার বড় বাবা আমাদের গ্রামে এবং আমাদের আশেপাশে আরো 3-4 গ্রামে মিলেও সে আমাদের এখানে বিচার সালিসি করতো, এবং কি সে ঝাড়ফুঁক নামেও জানতো, এবং তাকে সবাই তাকে সবাই ফকিরের ছেলে বলে ডাকতো। তার বাবাও ফকরামি করতো, সেই হিসাবে তাকে সবাই ফকিরের ছেলে হিসাবে চিনতো, জানতো এবং ডাকতো। তো এমন একদিন আমাদের গ্রাম থেকে আরো 3-4 গ্রাম দূরে একটা বিচার সালিসিতে সে যাবে। তো যেতে যেতে মাগরিবের নামাজ পড়ে চলে সে যায় সেখানে। তো যাওয়ার পর বিচার সালিসি শেষ করতে করতে তার প্রায় 8টা-9টার মতো বেজে যায়। তখন সে ওইখান থেকে চলে আসবে, এবং তাকে ওই জায়গার লোকজন বলে যে, ফকিরের ছেলে আপনার আজকে যেতে হবে না, আজকের রাতটা আপনি এখানে থাকেন, আপনি কালকে সকালে আপনার বাসায় চলে যান। তো আমার বড় বাবা নর্মালি অনেক কিছু জানতো বিধায় সে আর রিস্ক থাকবে শুধু শুধু চিন্তা না করে সে বললো যে, না আমি চলে যাই, পাশের গ্রামে আমার বোনের বাসা আছে, তো আমি ওর বাসাতে চলে যাব। তো আমার যে বড় মার বাসাটা, তার বাসায় যেতে একটা বিল পড়ে অনেক বড়, প্রায় আধা ঘন্টা 1.5 ঘন্টার মতো সময় লাগে পায়ে হেঁটে যেতে। নর্মালি এখান দিয়ে সকালবেলাও 2-3 জন ছাড়া আসে না। তো সকলে বলতেছে যে, আপনি এই রাস্তাটা দিয়ে যাবেন, এই রাস্তা দিয়ে সকালবেলাও মানুষজন ওইভাবে আসে না, বিকজ এই রাতে না যাওয়াটাই ভালো। তো সে চিন্তা করলো যে তো কি হবে, চলে যাই আমি। তো সে এখান থেকে বলে টলে বের হইছে। তো সে অনেকটা দূর আসছে, সে যখন ওই বিলের কাছে চলে আসছে, তো হাঁটতে হাঁটতে নর্মালি বিলের ভিতরে ঢুকে গেছে। তো কিছু দূর যাওয়ার পর সে একটা বিড়াল দেখে, বিলের মাঝখানে দেখে একটা নর্মালি একটা বিড়াল। তো সে ওইটা ওইভাবে নর্মালি কিছু নেয় নাই, যে বিড়াল, রাত বিরাত জঙ্গলের ভিতরে থাকতেই পারে, বিল এই পাশে বেতঝাড়, এই পাশে পুকুর, নর্মালি বিড়াল এগুলো কোনো ব্যাপার না। তো সে তার মতো তার গন্তব্যের উদ্দেশ্যে যেতে থাকে। তো কিছু দূর আবার হাঁটতে হাঁটতে কিছু দূর পর
সে আবার কুকুর নোটিস করে, তো দেখে যে তার পিছন পিছন কি কুকুর আসতেছে 2-3টা। তো সে নর্মালি এখন একটু ইসে পড়ে গেছে যে কিছুক্ষণ আগে বিড়াল দেখলাম, এখন আবার কুকুর, কি হইতেছে এগুলো কিছু বুঝতেছি না। তো নর্মালি সে তার শরীরটা বন্ধ করে, সে অনেক কিছু জানতো সেই হিসাবে সে তার শরীরটা বন্ধ করে। তো বন্ধ করার পর সে যাইতে থাকে, যেতে 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 অনেক দূর, প্রায় বিলের বেশি অর্ধেক চলে আসছে। আর অল্প কিছু দূর আছে, বিল থেকে বের হলেই তার বোনের বাসা 2-3 বাড়ি পরই। তো নর্মালি যেতে 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 সে এখন একটা নতুন বউ দেখে শাড়ি পরা, সরি রাসেল ভাই এখানে একটা মিস্টেক হয়ে গেছে। সে বউ দেখার আগে একটা গরুর বাছুর দেখে, ছোট্ট একটা গরুর বাছুর। তখন সে খুব ভয় পায় যে এই রাতের অন্ধকারে বিলের ভিতরে গরুর বাছুর থাকার কোনো কথা না। তো তখন সে ওই ভয়টাকে নিয়ে সে হাঁটতে থাকে, হাঁটতে 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 অনেক দূর যাওয়ার পর একটা নতুন বউ দেখে। তখন সে ফাইনালি বুঝতে পারে যে সামথিং ইজ রং, কিছু একটা হচ্ছে। তো সে তার ওইভাবেই আল্লাহ রসুলের নাম নিয়ে হাঁটতে 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 অনেক দূর চলে আসে, প্রায় বিলের শেষ পর্যায়ে চলে আসে। তখন সে দেখে সবচাইতে বড় যে ঘটনাটা, সেটাই সে দেখে যে রাস্তা বরাবর, সে যে রাস্তাটা দিয়ে যাবে সেই রাস্তা বরাবর একটা লাশ শুয়ে আছে। এখন সে যে কি করতে পারতেছে না, সে কোন দিক দিয়ে যাবে, লাশ ডেঙা যাবে, লাশের পায়ের উপরে দিয়ে যাবে না মাথার দিক দিয়ে যাবে, সে কিচ্ছু বুঝতেছে না। সে নর্মালি অনেক সময় এখানে চিন্তা করে, অনেক কিছু ভাবে। তো ভাবা চিন্তার পর সে ডিসিশন নেয় যে যাই হোক আমার যেতে হবে এখান থেকে, এইখানে দাঁড়ায় থাকলে আমার হবে না। তো অনেক চিন্তা ভাবনা করে সে লাশের মাথার উপর দিয়ে একটা দৌড় দেয়, যে যা আছে কপালে। এক দৌড় দিয়ে বিল থেকে বের হয়ে এক বাসার উঠানে যায়, সে পড়ে যায়। তো যখন এখানে পড়ে যায় মানুষজন সাউন্ড পায়, আমার মুরব্বীরা ওনারা সাউন্ড পেয়ে চিন্তা করে যে কি ব্যাপার, কি হইলো। সবাই বাসা থেকে বের হয়ে দেখে যে আমার বড় বাবাকে, এবং ওনাকে সবাই চিনতো, 2-3 গ্রামের মানুষ ওনাকে চিনতো। তখন ওনার সেন্স আনায়, তখন তাকে জিজ্ঞেস করে যে আপনি এই রাত্রের বেলায় বিল দিয়ে কোথা থেকে আসলেন, এই বিল দিয়ে তো সকালবেলা মানুষজন যাওয়া আসা করে না, আপনি রাতের বেলা কেন আসছেন? তো বড় বাবা তখন বলে যে আমি তো আসছিলাম, এরকম কোনো কিছু চিন্তা করি নাই, কিন্তু মাঝপথে তো এরকম প্রবলেম হয়ে গেছে। তখন ওই রাত তারা ওই আমার বড় বাবাকে রেখে দেয়, আর যেতে দেয় না। পরের দিন সকালবেলা আমার বড় মার বাসায় যায়, যে ওই দিন ওইখানে থাকে। পরের দিন যখন সে বাড়ি ফিরে, ওই দিন রাতে তাকে স্বপ্নে দেখায় যে তোর কপালটা খুবই ভালো, তুই খুব সাহসী, যদি তুই সাহস না করতে পারতি তাহলে তোকে আর যাইতে দিতাম না। আর ভুলবশত এরকম নির্জন রাস্তা দিয়ে কখনো একা চলাফেরা করিস না, তোরে যদি নেক্সট কখনো পাই তাহলে তোর কোনো ছাড় নেই। সে আর কি স্বপ্নে দেখতেছে একটা ছায়ামূর্তি তাকে এগুলো বলতেছে। এই ছিল রাসেল আমার গল্প। ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য, এবং আশা করছি যে এখন যে দুটো ঘটনা শুনলাম সেই ঘটনা দুটো আপনাদের ভালো লেগেছে। একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পরে আবারও ফিরে আসছি। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি এফএম এন্ড টু ফুর্তি। Yes, the night comes alive with গ্রামীণ ফোন। You're listening to Radio Food Period of Time. আমরা চলে যাব সরাসরি আমাদের খুলনা থেকে আসা অতিথির কাছে। তার ছোট্ট একটা ঘটনা, হাতে সময় খুবই কম। চলুন আপনার ঘটনা শুনে আসি আমরা। আসলে ভাই আমার দ্বিতীয় ঘটনাটি যেটা, সেটা হচ্ছে আমার বড় ফুপা। এটা 90s এর ঘটনা। উনি তখন সিরাজগঞ্জে একটা মসজিদের ইমামতি করতেন। তো ওনার ঘটনা এটা, উনি ওইখানে ইমামতি করতেন এবং উনি অনেক জাদরেল ইমাম সাহেব ছিলেন। অনেক মানে এই জিন ভূত টাইপের এই জিনিসগুলো ওনার সাথে প্রতিনিয়ত ঘটতে থাকতো। তো উনি এরকম একবার রাত্রেবেলা কোনো এক বাসায় ওনাকে ইনভাইট করা হয়, দাওয়াত দেওয়া হয় রাত্রেবেলা। ইমাম সাহেব ওই বাসায় রাত্রে খাওয়া দাওয়া করেন, খাওয়া দাওয়ার পরে ওই বাসায় কথাবার্তা বলে টলে শেষ করে যখন রাত্রেবেলা বাসা থেকে বের হয়ে উনি ওনার বাসায় যাবেন, তখন অলমোস্ট রাত্রে 9টা, 9:30, 10টা এরকম টাইপ হয়ে গেছে। তো ওই সময়ের প্রেক্ষাপটে রাত্রে 9টা 10টা মানে অনেক বড় ব্যাপার। আর সিরাজগঞ্জের ওই সময় প্রত্যন্ত গ্রামে, তো অনেক গহীন গ্রাম এবং ওর ভিতরে লাইটিং এর তো কোনো ব্যবস্থাই নাই, পুরোই অন্ধকার এলাকা। তো ফুপ্পা ওইভাবে সে তার মতো ওই তার বাসায় যাওয়ার বের হয়, বাসার জন্য যাওয়ার জন্য। তো প্রতিনিয়ত যে পথ দিয়ে যাতায়াত হয় ওই পথ দিয়েই সে যাতায়াত করা শুরু করে। তো কিছু দূর যখন সে এভাবে মানে জঙ্গল টাইপের একটু এরিয়াটা, তো সেখান থেকে উনি হাঁটা শুরু করে। কিছু দূর হাঁটার পরে উনি দেখতে পায় যে একটা বাসা, মানে একটা ছোট্ট একটা বাসা, এবং সেই বাসার সামনে মৃদু আলো জ্বলছে এবং সেই বাসার সামনে একটা মানে খাটিয়া রাখা এবং খাটিয়া একটা লাশও রাখা। তো এই জিনিসটা যখন উনি দেখতে পাইছে, দেখার পরে উনি মানে প্রথমে কনফিউশনে পড়লো যে এই জায়গায় কি বাড়ি ছিল কিনা। মানে উনি যখন চলাফেরা করছে
তখন কখনো উনি এরকম নোটিস করে নাই যে এখানে একটা বাসা আছে। তো উনি ভাবতেছিল যে এখানে কি বাসা ছিল নাকি এটা নতুন কেউ করছে কিনা। যাই হোক উনি আগায় গেল সামনের দিকে। তো আগে যাওয়ার পরে উনি যখন খাটিয়ার কাছাকাছি যায়, খাটিয়ার কাছাকাছি যাওয়ার পরে দেখে যে খাটিয়ায় সুন্দর করে লাশটাকে কাফনের কাপড় দিয়ে মোড়ানো এবং কর্পূরের ঘ্রাণ আসতেছে, এবং মানে মোটামুটি বোঝা যাচ্ছে যে লাশটাকে গোসল টোসল করানো পরিপাটি ভাবেই রাখা হয়েছে ওখানে। বাট বাসার আশেপাশে কোনো লোক নেই, বাসার দরজা টরজা সব আটকানো, মানে ছোট্ট একটা বাসা। তো সে জোরে জোরে বাসায় নক করলো, বাসা থেকে ডাক দিল কেউ বাসায় আছে কিনা। তো কোনো সারা শব্দ পেলো না, বাসার ভিতরেই থেকে কেউ আসলো না। সে দরজার সামনে দাঁড়িয়ে অনেকক্ষণ ডাকাডাকি করলো, কোনো সারা শব্দ নাই। তো সে ভাবলো যে হয়তোবা এই ফ্যামিলির লোকজন নাই, কোথাও গেছে, অথবা কোনো সামথিং কোনো কারণে লাশটাকে রেখে অথবা ভয়ে কোনো মহিলা মানুষ বাইরে বের হচ্ছে না, তো লাশটাকে মনে হয় গোসল টোসল করে রেডি রাখছে, মনে হয় জানাজা পড়ানো হয় নাই, যার কারণে এটা এইভাবে রাখা। তাহলে কি করতে পারি, তাহলে আমি এক কাজ করি, আমি এটা জানাজা পড়ে রেখে দেয়, যাতে উনি এটা পজিটিভ মনে করছে। আমি এটার ব্যাখ্যা জানি না যে জানাজা পড়ার কারণ লাশ সেফ থাকে কিনা বা কিছু, বাট উনি এটা পজিটিভ মনে করছে যে জানাজা পড়লে এটা বেটার হবে। এর জন্য উনি লাশের খাটিয়ার সামনে যায়। খাটিয়ার সামনে গিয়ে দাঁড়িয়ে উনি মানে জানাজা পড়বে এরকম ইয়া নিয়ে, মোটামুটি নিয়াত যেভাবে প্রসিডিউরটা আছে ওইভাবে আর কি দাঁড়ায়। তো জানাজা পড়বে যখন, মানে একেবারে সম্পূর্ণ রেডি, ঠিক তখনই যে কাণ্ডটা ঘটে, ওই লাশ উঠে বসে। লাশ উঠে বসে আমার ফুপার আর কি পা জড়ায় ধরে বলে যে হুজুর আমাকে মাফ করে দেন, আমি একটা দুষ্ট বদ জিন, কিছুদিন ধরেই আমি আপনার কে ফলো করতেছি, ভাবতেছিলাম আপনাকে কিভাবে ভয় দেওয়া যায়, আমি আপনাকে একটু ভয় দেওয়ার জন্য আমি এটা করছি, আসলে আমাকে ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। তখন তো ফুপা যে কি দিয়ে কি হলো, মানে ফুপা তখন পুরাই সারপ্রাইজ। পরে মানে ফুপা মানে বুঝতে পারে যে আসলে হ্যাঁ এটা একটা বদ জিন এবং এখানে কোনো বাড়িঘরটার কিছুই নাই, ওইটা ওই সব কারসাজি ওইভাবে করে আর কি ফুপাকে ভয় দেখানোর জন্য ওইটা করছে। পরে ফুপা আর কি ওকে যা বলার বলে টলে ওইভাবে ওখানেই শেষ হয়ে যায়। তো ও কোনো ক্ষতি করেনি ফুপার। আর এইটাই এটুকুই ছিল আমার ঘটনা রাসেল ভাই। অনেক ধন্যবাদ আপনাকে। এবং আপনাদের তো পারিবারিক হিস্ট্রিও আছে, আপনি বলছিলেন যে আপনাদের পরিবারের অনেকেই এসব নিয়ে চর্চা করেন এবং অনেক কিছু আছে আপনাদের। যাই হোক, আজকের হাতে সময় নেই, আমি দেখতে পাচ্ছি অনেকেই আমাকে লিখছেন এবং অনেকেই ফেসবুকে আছেন আমাদের সঙ্গে,